প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। এন্টারটেনমেন্ট টুডের সাপ্তাহিক নিয়মিত ফেসবুক লাইভ আয়োজন ই টুডে গসিপে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি রিয়াদ। আমাদের এই গসিপ আড্ডায় আমরা এমন একজন মানুষকে নিয়ে আসি যে মানুষটা আপনাদের খুব পছন্দের, যে মানুষটাকে আমাদের আড্ডায় দেখে আপনারা আনন্দিত হন এবং আপনাদের সেই পছন্দের মানুষটার কাছ থেকেই বিভিন্ন জানা না জানা কথাগুলো আমরা শেয়ার করি আপনাদের সাথে। আজকেও আমাদের সাথে রয়েছেন অত্যন্ত আপনাদের প্রিয় একজন পছন্দের মানুষ, একজন জনপ্রিয় অভিনেতা এবং একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, স্বাধীন খসরু। আপনাদের যদি স্বাধীন খসরুর কাছে কিছু জানার থাকে বা আপনাদের কোনো শুভেচ্ছা বার্তা দেওয়ার থাকে সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই আপনারা জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের বার্তাটা আমাদের প্রিয় অভিনেতার কাছে পৌঁছে দেওয়ার জন্য। আপনাকে স্বাগতম ই গসিপ টুডেতে। ধন্যবাদ। তোমাকে তুমি করে বলছি। অবশ্যই তুমি করেই বলবেন, সেটা আমার কাছে আরো আমার কাছে আরো ভালো লাগার হবে, এবং আপনি বললে আমি খুবই বিব্রত হব। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। শুরুতেই যদি বলি ভাইয়া যে এই মুহূর্তে আসলে আমরা সব মিলিয়ে খুব একটা যে ভালো আছি তা তো নই, বাট তারপরেও যদি বলি সব মিলিয়ে এখন ঠিক কেমন আছেন বা এই মুহূর্তে সময়টা ঠিক কেমন কাটছে? কেমন আছি, আমরা তো সবাই প্যান্ডামিকের মধ্য দিয়ে যাচ্ছি সারা পৃথিবীতেই। যে খুব ভালো আছি আমরা কেউই বলতে তা পারবো না। একটা মহামারীর মধ্য দিয়ে আমরা সীমিত কি বলা যায় লকডাউনের মধ্যে যাচ্ছি। যদিও ইউকেতে, যুক্তরাজ্যে, এখন লন্ডনে আগের পরিস্থিতি অনেকটা ভালো, আগের থেকে লকডাউন অনেকটা শিথিল করা হয়েছে। আর বাংলাদেশের অবস্থা তো আগের থেকে আরো খারাপের দিকে যাচ্ছে, যেটা নিউজে দেখি শুনি, খারাপ লাগে। আমার যেমন আসার কথাও ছিল বাংলাদেশে, গত নভেম্বর থেকে আর আসতে পারছি না, কারণ গত অক্টোবরে একটা ছবি করে আসছিলাম, ওইটা এখান থেকে কোভিড টেস্ট, ওখানে কোভিড টেস্ট, এত মানে বিরক্তিকর একটা জার্নি ছিল। তো এনিওয়ে আছি মোটামুটি। এই পরিস্থিতির সাথে তো থাকতে হচ্ছে, নিজেকে খাপ খাইয়ে নিতে হচ্ছে। একদম, পরিস্থিতি যেমন হোক তারপরেও তো আমাদেরকে চলতেই হয়, সেই নিয়মেই হয়তো চলছে সবকিছু। হ্যাঁ, একদম। প্রথমেই একটা প্রশ্ন একটু করতে চাই, সেটা হচ্ছে পর্দায় বিভিন্ন চরিত্রে নিজেকে বিভিন্ন ভাবে উপস্থাপন করেছেন অনেক সময়, কিন্তু যদি জানতে চাই যে ব্যক্তি স্বাধীন খসরুকে যদি চরিত্রায়ন করতে বলা হয় তাহলে তার মধ্যে ঠিক কেমন ভাবে নিজেকে দেখতে পান? ব্যক্তি স্বাধীন খসরু আসলে কেমন? ব্যক্তি স্বাধীন খসরু তো মানুষ হিসাবে অবশ্যই বলবো ভালো, তবে ফেরেশতা বলবো না। আর যে সবচেয়ে আমার বাজে যে হচ্ছে যে সবার সাথে এখন কিছুটা নিজেকে সংযত রাখি, কন্ট্রোলে রাখি। যে আগের যে অভ্যাস ছিল সবার সাথে ঢালাওভাবে মিশে যাওয়া, তারপরে বিশ্বাস করা, সবাইকে বিশ্বাস করতে ভালোবাসতাম। এইটার কারণে জীবনে অনেকবারই ঠকেছি। এখন নিজেকে অনেকটা সংযত রাখার চেষ্টা করি, ঢালাওভাবে মিশি না। আর এই লকডাউনে আবার এই অভ্যাসটাও আরেকটা হয়ে গেছে যে বাড়িতে থাকতে থাকতে এখন আর বেশি বাইরে যেতে ভাল লাগে না। আগে তো প্রত্যেক দিনই আড্ডা মারা হতো, আড্ডা মারতে বাইরে যেতাম, তো ওই অভ্যাসটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর এই তো এইটা সবসময় আরেকটা কথা বল, ব্যক্তি স্বাধীন খসরু সবসময় একজন পরোপকারী মানুষ। খুব খুব চমৎকার। ইনফ্যাক্ট আপনাকে দেখে, আপনাকে আমরা যতটুকু দেখেছি, যতটুকু জেনেছি, তাতে আপনি খুবই ডাউন টু আর্থ একজন মানুষ। আপনি এতটা সফল হওয়ার পরও একজন মানুষ কি করে ডাউন টু আর্থ থাকে সেটা আপনাকে দেখে আমরা অনেকটাই জানতে পারি, অনেকটাই বুঝতে পারি। ভাইয়া, এবার একটু স্মৃতিতে ফিরতে চাই, একটু পেছনের স্মৃতিতে। যদি বলি যে জানি এটা হয়তো অনেকবার বলেছেন, কিন্তু তারপর একটু জানতে চাই যে আসলে বেড়ে ওঠাটা কোথায় বা বেড়ে ওঠাটা কেমন ছিল শৈশবে? শৈশবে বেড়ে ওঠা আমার তো, আমি গ্রামে জন্ম। আমার বাড়ি হচ্ছে বৃহত্তর সিলেটের মৌলভীবাজার জেলা, থানা হচ্ছে বড়লেখা। আমাদের গ্রামের বাড়ি যে স্কুলে আমি পড়েছি একদম বর্ডারের পাশে, এটা হচ্ছে বাংলাদেশের লাস্ট স্টেশন লাতু অংশটা ইন্ডিয়াতে পড়ে গেছে, বাংলাদেশের অংশতে স্টেশনের নাম হচ্ছে শাহবাজপুর। তো আমার প্রাইমারি স্কুল, হাই স্কুল ওই গ্রামেই। তারপরে তো চলে আসি এখানে, মার সাথে, বাবা ছিলেন এইখানে, মার সাথে চলে আসি, অন্য ভাই বোন। তারপরে এইটা বলা যায় যে শৈশব তো ওখানে, কৈশোর ওইখানে, যৌবন কাল থেকে কৈশোর থেকেই বলা যায় লন্ডনে।
আচ্ছা, এবার যদি বলি আসলে মানে শৈশব থেকেই অভিনয়ের সাথে মানে কালচারাল অ্যাক্টিভিটির সাথে কি একদম ছোটবেলা থেকে খুব একটা যোগাযোগ ছিল বা আকৃষ্টতা ছিল, নাকি এটা গ্র্যাজুয়ালি পরবর্তী সময়ে সে এই কালচারাল অ্যাক্টিভিটি বা আদার যে সমস্ত আপনি বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে জড়িত আছেন এটা আমরা জানি, সেই অ্যাক্টিভিটি গুলোর প্রতি অ্যাট্রাকশন কি পরবর্তীতে কাজ করেছে আস্তে আস্তে, নাকি ছোটবেলা থেকে একটা ইচ্ছা ছিল যে না আমি এরকম ভাবে মাল্টিপল অ্যাক্টিভিটির সাথে এঙ্গেজ থাকতে চাই? না, ওইভাবে ওইভাবে কোনো প্ল্যান ছিল না। কারণ ওই সুযোগটাও পাইনি। গ্রামে তো আহ, বড় হয়েছি। গ্রামে তো ওই সময় তেমন কোনো কিছু ছিলই না। ওই সময় কি ছিল? ওই সময় শুধু রেডিও ছিল আর প্রচুর সিনেমা দেখতাম। মানে আচ্ছা। বিনোদন বলতে এইগুলোই ছিল। আর আরেকটা জিনিস ছিল যে আমার স্কুলের পাশেই আমরা তো বড়লেখায় মানে অনেকগুলো চা বাগান আছে। আমাদের পুরো মৌলভীবাজার ডিস্ট্রিক্টেই। তো বড়লেখায় আরেকটা বিখ্যাত স্থান হচ্ছে, সবাই বললেই চিনবে, এক নামেই চিনে, মাধবকুণ্ড জলপ্রপাত। তো এইখানে সব সময় থাকতো। এমনি তো উৎসব আছেই, হিন্দু ধর্মীয় অনেক উৎসব হতো ওখানে কয়েক মাস পর পরই। আর প্রায় সব সময় বিজ্ঞাপনের শুটিং থাকতো, সিনেমার শুটিং থাকতো, নাটকের শুটিং থাকতো। তো ওই প্রচুর শুটিং দেখতাম আচ্ছা। ওই সময়। আর স্কুলে স্কুলে নাটক, যে স্কুলে বাৎসরিক যে নাটক হতো, নাটক করতাম। প্রাইমারি স্কুলেও করেছি, হাই স্কুলেও করেছি। তারপরে হাই স্কুলে, প্রাইমারি স্কুলে যে অ্যাসেম্বলিতে স্কুল শুরু হওয়ার, ক্লাস শুরু হওয়ার আগে ওই যে ফ্ল্যাগ টাঙ্গানোর সময় জাতীয় সঙ্গীত সব স্টুডেন্ট করতো না, তো ওইটার আমার পণ্ডিত স্যার আমাকে সব সময়, বিশেষ করে হাই স্কুলে, আমাকে দিয়ে লিড গাওয়াতেন। তো ওই অ্যাক্টিভিটিস গুলো ছিল। আর এমনিতে কোনো প্ল্যান ছিল না। যে আমার সবসময় ওই শৈশবে একটা ছিল যে আমাদের পাশে বিডিআর এর ক্যাম্প, যেটা এখন আর বিডিআর না, বিজিডি হয়ে গেছে। তারপরে জি, জি। বিএসএফ এর ক্যাম্প, ইন্ডিয়ান বর্ডার গার্ডের সিকিউরিটি গার্ড। তো তাদেরকে দেখে, তাদের ফিটনেস, তাদের ট্রেনিং, ওইগুলা দেখে প্রাইমারি স্কুল, হাই স্কুলে থাকার সময় আমি সব সময় ভাবতাম যে আমি আর্মি হব বড় হয়ে। এটা আচ্ছা। মনের মধ্যে এক ধরনের একটা ছিল, আকাঙ্ক্ষা ছিল। তাদের ফিটনেস এন্ড শারীরিক বিশেষ করে শারীরিক ফিটনেস এন্ড তাদের যে ট্রেনিং, এগুলা দেখে আমার ভিতরে একটা ছিল যে আমি বড় হয়ে আমি আর্মি হব, আর্মিতে আচ্ছা। জয়েন করবো। ওই ছিল শৈশবের তারপরে তো এখানে চলে আসলাম, এসে নিজের থেকেই শুরু করা সবকিছু। এবার যদি তাহলে বলি, তখন তো আপনি লন্ডনে চলে গেলেন এবং সেখানেই আরো অনেকদিন মানে বেড়ে উঠলেন বা নিজের আসলে প্রধান বেড়ে ওঠার সময়টাই সেখানে, এবং একটা সংযুক্ত শুরুটা যদি বলি সেটাও সেখানেই হয়েছে। সেই সংযুক্ততাটা আসলে কিভাবে হলো, সেই গল্পটা যদি একটু বলেন আমাদেরকে। এটা আমি এখানে আসার পরে আমি নিজের থেকেই ইউথ থিয়েটারের সাথে জড়িত হই। মেইন স্ট্রিম, বাঙালি না। তারপরে লোকাল যে থিয়েটার ছিল, এটা হাফ মুন থিয়েটার। এই হাফ মুন থিয়েটার লন্ডনের পুরনো একটা ঐতিহ্যবাহী থিয়েটার। তাদের যে থিয়েটার, যে হল আর ভেন্যু যেটা ছিল আগে, যেই জায়গায়, ওইটা এখন নাই, কিন্তু কোম্পানিটা আছে। এই থিয়েটারে স্যার অ্যান্থনি হপকিন্সও অভিনয় করেছেন মঞ্চে, স্যার মাইকেল কেইনও অভিনয় করেছেন মঞ্চে। এটা অনেক পুরনো একটা থিয়েটার। তো ওই হাফ মুন থিয়েটার থেকে, ইটস এ কোম্পানি। আমাদের দেশে যেমন ওই যে গ্রুপ থিয়েটার আছে না, যে একজন মেম্বার সারা জীবন ওইটার মেম্বার, এখানে কিন্তু কোম্পানি থাকে। আর যখন প্রজেক্ট আসে, তখন তারা ডিরেক্টর হায়ার করে, স্ক্রিপ্ট হায়ার করে, রাইটার হায়ার করে, স্ক্রিপ্ট লেখায় অথবা স্ক্রিপ্ট কিনে নেয়। আর তারপরে অডিশন নিয়ে পারফর্মার তারা নেয়। প্রজেক্ট শেষ হয়, পারফর্মাররা অন্য থিয়েটারে, অন্য চলে যায়। ওইভাবে কিন্তু আচ্ছা। আমাদের দেশের সিস্টেমে না। এটা ইউরোপের পশ্চিমা সব দেশেই থিয়েটার সিস্টেম এইটা। এটা সারা জীবনের কোনো মেম্বারশিপের কোনো ব্যাপার নাই কিন্তু। ইটস এ এটা কি অনেকটা রেপার্টরি রেজিস্টার্ড থিয়েটারের কোম্পানি। মতো, মানে আমাদের যে কনসেপ্টটা আছে অনেকটা সেরকম কি? মানে বিভিন্ন প্রজেক্ট কোনটা? যখন আসে তখন সেই প্রজেক্ট অনুযায়ী হচ্ছে থিয়েটার প্রোডাকশন গুলা তখন ডিল করে, মানে ফিক্স না হ্যাঁ, যে সেই তারা থিয়েটারই হবে সবসময়। একটার হায়ার করে, ডিরেক্টর হায়ার, কোম্পানি আছে। এখানে কোনো রাইট। মেম্বারশিপের, ম্যানেজমেন্টের কোনো ব্যাপার-স্যাপার নাই। বা যখন একটা প্রজেক্ট তারা করে, তখন রাইটারও হায়ার করে, ডিরেক্টরও হায়ার করে, স্টেজ ম্যানেজার হায়ার করে, তারপরে লাস্টে অডিশন নিয়ে পারফর্মার নেয়, অ্যাক্টর অ্যাক্ট্রেস নেয়। ৩ মাসের প্রজেক্ট হয়, ৬ মাসের প্রজেক্ট হয়। তো হয়ে গেলে কন্ট্রাক্ট সাইন, ইকুইটি কন্ট্রাক্ট, যেটা ব্রিটিশ অ্যাক্টর ইকুইটি অ্যাসোসিয়েশনের আন্ডারে। তারপরে প্রজেক্ট শেষ হয়, তারপরে ওই ডিরেক্টরও থাকে না, রাইটারও থাকে না, কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেসও থাকে না, কোম্পানি থাকে। পরে প্রজেক্টে আবার নতুন কোনো প্রজেক্ট যখন শুরু করে, আবার সেম প্রসেসে তারা হায়ার করে আচ্ছা। এইখানকার থিয়েটারে। তো এই হাফ মুন থিয়েটার তারা সব সময় করতো কি, মেইন স্ট্রিম তারা তাদের প্রোডাকশনের সাথে, প্রোডাকশন চলতেছে, এর সাথে তারা ওই ইউথ থিয়েটার ট্রেনিং স্কিম রান করত।
এইটা লন্ডন আর্টস বোর্ড, ইংল্যান্ড আর্টস বোর্ড থেকে গভর্নমেন্টের ফান্ডের টাকা দিয়ে তারা ইউথ থিয়েটার ট্রেনিং স্কিম, ওয়ার্কশপ করাতো, ট্রেনিং স্কিম করাতো, তারপরে বিভিন্ন ইস্যু নিয়ে স্কুলে কলেজে কাজ করতো, কমিউনিটিতে কাজ করতো। তো আমি প্রথমেই তাদের ইউথ ট্রেনিং স্কিমে আমি ওয়ার্কশপ করি। তারপরে এইখানে বড় যে প্রোডাকশনটা তাদের সাথে করি, সামার এর সময় তারা একটা ইউথ থিয়েটার ফেস্টিভ্যাল করে। এখানে একবার প্রথম যেটা আমি করি তাদের সাথে প্রায় 150 ছিল পার্টিসিপেন্টস ওই প্রোডাকশনে। ওইটাতে একটা 2জন টুইন্সের যমজ ভাই বোনের গল্প ছিল। ওই যমজ ভাইটা করি আমি, আর বোনটা করে সাউথ আফ্রিকান এক মেয়ে। আর অল টুগেদার পারফরম্যান্স প্রায় 150 মতো ছিল। এইটা 2 সপ্তাহ প্রতিদিন 2টা করে পারফরমেন্স ছিল। 2 সপ্তাহ এটা রান করে। এটা ছিল ওই হাফ মুনের সাথে আমার ইউথ থিয়েটার ট্রেনিং ওয়ার্কশপ টর্কশপ অনেকদিন করার পরে প্রথম তাদের সাথে বড় প্রোডাকশন করা। তো ওইভাবেই আমি নিজেকে জড়িত হই। তারপরে তো ড্রামা স্কুল, তারপরে আমি ব্রিটিশ অ্যাক্টর ইকুইটি অ্যাসোসিয়েশনের মেম্বার হই। আমি বাংলাদেশি প্রথম বাংলাদেশি অ্যাক্টর হিসাবে তারপরে মেইন স্ট্রিমে আমি কাজ শুরু করি। আমার শুরুটাই থিয়েটারে, মেইন স্ট্রিম মূলধারার থিয়েটারে কাজ করা। যে ওই সময় কোনো বাঙালি ছিলেন না, মানে পাইনি আমি কাউকে। ভাই এখানে আমি একটু যদি জানতে চাই, আপনি যেহেতু ওয়েস্টার্ন থিয়েটারে কাজ করেছেন এবং আমাদের থিয়েটার কালচার সম্পর্কে, সাবকন্টিনেন্টের থিয়েটার গুলো এখন আমাদের দেশে বা ইন্ডিয়াতে প্রচলিত আছে, এই দুই থিয়েটার আসলে অ্যাক্টিং এর মাঝে পার্থক্যটা বা যদি একটু কম্পেয়ার করতে বলি আপনার দৃষ্টিকোণ থেকে। কম্পেয়ার আমাদের এটা অভিনয়টাও থিয়েটারটাও এইগুলো কিন্তু অনেকটা টেকনিক্যাল ব্যাপার স্যাপার। আর এখন তো ওই টেকনোলজি নির্ভর হয়ে গেছে অনেক কিছু, যে আগের মতো না। তো এই প্রযুক্তির সাথে কিন্তু আমরা সবাই সব জায়গা থেকে সব দেশেই আগাচ্ছি। তো ওই তুলনায় আমি বলবো যে আমাদের দেশে পারফর্মার, আমাদের যদিও কোনো ন্যাশনাল পারফর্মিং আর্টস এর কোনো ইনস্টিটিউট নাই। আমাদের যারাই বের হয়ে আসছেন, যারাই এখন টিভিতে কাজ করছেন, আগে ফিল্মে ছিলেন, এখন ফিল্মে মানে কম, ওই থিয়েটার থেকেই যারা বের হয়েছেন তারাই করতেন। টিভিতে বিশেষ করে তো থিয়েটারের সাথে যারা জড়িত 95% থিয়েটার থেকেই যাওয়া, কোনো না কোনো গ্রুপ থেকে। তো আমাদের যেহেতু কোনো পারফর্মিং আর্টস এর ন্যাশনাল মানে রেকগনাইজ কোনো ইনস্টিটিউট নাই, তারপরেও আমি বলবো যে আমাদের দেশে অসাধারণ অভিনেতা অভিনেত্রী আছেন। আর প্রোডাকশন যেইভাবে করা হয়, যে টিভি হোক আর ফিল্ম হোক, এইটা রাত দিন তফাৎ। এইখানে যেইভাবে একটা প্রোডাকশন ডিজাইন করা হয়, এইখানে যে টেকনিক্যাল সাপোর্টটা থাকে, যেইভাবে যেই প্রসেসে প্রি প্রোডাকশনের কাজ হয়, প্রোডাকশনের কাজ হয়, পোস্ট প্রোডাকশনের কাজ হয়, এইটা এইখানকার সাথে বাংলাদেশের কোনো মিল নেই। কিছুটা ইন্ডিয়াতে মিল আছে, যেহেতু তারা তাদের একটা ইনস্টিটিউট আছে, পুনে ন্যাশনাল স্কুল অফ ড্রামা আছে, পুনে ফিল্ম ইনস্টিটিউট আছে, রেকগনাইজড, ওয়ার্ল্ড রেকগনাইজড। তো তারা ওইটা তাদের মধ্যে অনেকটা আছে। আর বাংলাদেশে প্রোডাকশন ডিজাইন যেইভাবে করা হয়, প্রোডাকশন প্রি প্রোডাকশনের কাজ যেইভাবে করা হয়, মঞ্চ হোক আর টিভি হোক আর ফিল্ম হোক, রাত দিন তফাৎ। যেটা আমি বাংলাদেশে গিয়ে যখন কাজ করি, আমাকে একটা কথা আছে না, যে ইফ ইউ ক্যান বিট দেম ইউ জয়েন দেম। তো আমাকে ওই মানিয়ে নিতে আমার অনেক সময় লেগেছে। কারণ আমি যেইভাবে ট্রেন্ড, আমি এইখানে 2টো ফিচার ফিল্ম করে গেছি, আমি প্রচুর মেইন মূলধারার থিয়েটার করে গেছি। তো ওখানে যাওয়ার পরে যেইভাবে প্রোডাকশন ডিজাইন করা হয়, স্ক্রিপ্ট নিয়ে বসা হয় না, অনেকে স্ক্রিপ্ট দেয়াই হয় না, আবার অনেকে স্ক্রিপ্ট দিলে পড়েও না। স্ক্রিপ্ট নিয়ে কোনো কাজই হয় না, কস্টিউম নিয়ে কোনো ভাবা হয় না, কস্টিউম ডিজাইনার নাই, নিজের মতো ইচ্ছা মতো কাপড় পরছে নিচ্ছে। তো এইগুলো আমি বলবো যে এটা আমি মানে আমাকে অনেক সময় লেগেছে আমি ওইটার সাথে নিজেকে অ্যাডজাস্ট করাতে। তো এটা রাত দিন তফাৎ ওয়ে অফ ডুইং। তারপরেও এত প্রতিকূলতা, এত তফাতের মধ্যেও যে ফাইনাল যে ইয়েটা বের হয়ে আসে, নিশ্চয়ই আমাদের দেশের অভিনেতা অভিনেত্রী অনেক ভালো, এই জন্য বের হয়ে আসে। আদারওয়াইজ যেই প্রসেসে আমাদের দেশে প্রোডাকশন ডিজাইন হয়, প্রোডাকশন করা হয়, এই দেশের কেউ গিয়ে করতে পারবে না, যত ভালো একটা হোক। এই দেশের স্যার মাইকেল কেইনো গিয়ে ওখানে লস্ট হয়ে যাবে, করতে পারবে না, মানে কোনোভাবেই পারবে না। একদমই ব্যতিক্রম আর কি। সো এখানে এসে অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ সমস্যার সম্মুখীন আসলে হতে হয় সেক্ষেত্রে।
এইবার যদি একটু বলি, আপনি ওখানে ট্রেন্ড আপ হলেন এবং ওখানে কাজ করেছেন নিয়মিত থিয়েটারে আর অন্যান্য কাজ করেছেন। এবার যদি বলি যে সেখান থেকে বাংলাদেশি মিডিয়ায় যখন কাজ করতে শুরু করলেন, সেই ইনফ্লুয়েন্সটা আসলে কিভাবে ঘটলো? সেইটা আমি যেহেতু থিয়েটার, তো যেমন একটা কথা আছে না, ঢেকি ওই স্বর্গে গেলেও কিন্তু ধান জি, ভাঙে। তো ডাক্তার তো সব জায়গায় ডাক্তার, right, হুজুর সব জায়গায়। বাংলাদেশের একজন হুজুর আসলে ইংল্যান্ডের কোনো মসজিদেই চাকরি নেবে। তা আমি এখানে যখন একুইটি কার্ডটা পাই, প্রফেশনাল কাজ শুরু করি, তখন ২১শে টিভিও আসে নাই। এইখানে তখন আমি বাংলা নাটকের সাথে ইনভলভ হই। যেমন আমার এইখানকার ১ম বাংলা নাটক, এটা ছিল ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে মুনীর চৌধুরীর কবর। এটার পরিচালক খবর। ডিরেকশন দিয়েছিলেন আমাদের প্রয়াত মাননীয় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। লাস্টে এলজিআরডি মন্ত্রী ছিলেন, পরে জনপ্রশাসন মন্ত্রী ছিলেন। আশরাফ ভাইয়ের ডিরেকশনে ছিল এইটা। তারপরে আমি এইখানে বাংলা নাটক বলতে জনমত নামে একটা পত্রিকা আছে ১৯৫২ সাল থেকে। ওরা লিঙ্ক প্রমোশন, তাদের একটা সিস্টার কনসার্ন, ওই সংগঠন থেকে তারা তখন বিশ্ব বেঙ্গলি বিউটি কন্টেস্ট করে প্রথমবার। তখনও বাংলাদেশে বিউটি কন্টেস্টের কোনো ইয়ে ছিল না। এইখান থেকেই পরে শুরু হয়, লাক্স আসে, এই আসে, সেই আসে। তো ওরা প্রথমবার বিউটি কন্টেস্ট, তারপরের থেকে প্রতি বছর একটা করে নাটক করত। তো প্রথম নাটকটা ছিল শ্রদ্ধেয় গাফফার চৌধুরী গাফফার ভাইয়ের লেখা, এটা ছিল নিউ হোম। তো ওইটাতে ওই প্রতি বছর তারা একটা নাটক করতো কমার্শিয়াল নাটক হিসাবে মঞ্চে। ইউকের বিভিন্ন শহরে, ইউনিভার্সিটি হলে বিশেষ করে, থিয়েটারে এইগুলা মঞ্চায়ন হতো। এক একটা নাটকের আমরা ১২, ১৪, ১৫টা এইভাবে প্রদর্শনী মঞ্চায়ন হয়েছে। তো প্রথম নাটক লিঙ্ক প্রমোশন থেকে যেটা করে, ওইটার পরিচালক প্রথমে ছিলেন খসরু নোমান, তারপরে হায়াত চাচা আবুল হায়াত, বাংলাদেশ থেকে আবুল হায়াত, বিপাশা হায়াত আসেন। তো এটা আমরা করি। পরের বছর সৈয়দ শামসুল হক ভাইয়ের লেখা একটা নাটক ছিল, এটা ছিল জীবন যেখানে যেমন। এইটাতে আসেন জাহিদ ভাই আর শমী কায়সার। তারপরে আবার গাফফার ভাইয়ের লেখা, ওইটাতে আসেন তৌকির ভাই আর আফসানা মিমি। তো এই যে তারা মানে আসলেন, আমি এখান থেকে বাকি সবাই, আমিও, তো তাদের সাথে একটা সম্পৃক্ততা, সম্পর্ক হয়, ওই যে কানেকশনটা হয়। প্লাস প্লাস আমি এইখানে বিটিভির জন্য কিছু কাজ করি, এইখানেই শুট করা হয়। এইখানে আজাদ আবুল কালাম পাবেল আসে। পাবেল আমার খুব মানে প্রথম বাংলাদেশের খুব ক্লোজ ফ্রেন্ড, যেটা আমরা দোস্ত বলি দুজনকে। তো পাবেল আসে, সমী আসে, কাজ করি। আসাদ ভাই আসেন, ফরিদি ভাই আসেন, পীযুষ দা আসেন, এইখানেই পরিচয় হয়, কাজ করি। ইভেন আসাদ ভাইয়ের ডিরেকশনে ১৩ পর্বের একটা নাটক করি, যেটা বিটিভিতে অন এয়ার হয়। এটা পুরোটাই লন্ডনে হয়। ওইটাতে পাবেল ছিল, বন্যা মির্জা ছিল, শমিকা স্যার, আমি, আর এইখানকার আরো কিছু পারফর্মার নিয়ে। সো দ্যাটস হাউ আমার ওই যে প্রফেশনালদের সাথে বাংলাদেশে কানেকশনটা হয়। আমি বাংলাদেশে যাওয়ার আগেই ২১শে টিভিতে আমার টেলিফিল্ম অন এয়ার হয়েছে, একটা ছবির কাজ করেছি। আর ধারাবাহিক ১৩ পর্বের আসাদ ভাইয়ের ডিরেকশনে ওইটা করলাম। এটা পাবেলের লেখা ছিল স্ক্রিপ্টটা, আলো আধার নাম। তো এইভাবে আমার হয়। তারপরে আমি 2002 তে, 2002 না, 1992 তে আমি প্রথম ইয়েতে যাই, ঢাকায় যাই, ব্রিটিশ কাউন্সিল স্পন্সর করে। এটা হচ্ছে এইচআইভি এইডস এর উপরে ওয়ার্কশপ করানোর জন্য। তখন আমরা ঢাকায় গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাথে আমাদের বসতে হয়। প্রত্যেকটা গ্রুপের থেকে ২ জন করে আমরা পার্টিসিপেন্টস নেই। সিলেট থেকে ২ জন আসে, চিটং থেকে ২ জন, আর বাকি সব ঢাকার, ইনক্লুডিং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সব। আর বাকি ঢাকার যত গ্রুপ আছে, আরণ্যক, তারপরে থিয়েটার, যত গ্রুপ ছিল সব গ্রুপের থেকে ২ জন করে পার্টিসিপেন্ট থাকে। আমরা ৩ সপ্তাহ ওয়ার্কশপ করে লাস্টে একটা প্রেজেন্টেশন হয় ব্রিটিশ কাউন্সিল অডিটোরিয়াম। তো ওই সময় আমার থিয়েটারের সাথে, বাংলাদেশের থিয়েটারের সাথে আমার কানেকশনটা হয়। ওই সময় আমাদের সিনিয়র যারা, যে আমাদের প্রয়াত শ্রদ্ধেয় মামুন ভাই, আব্দুল্লাহ মামুন ভাই আমাকে যথেষ্ট স্নেহ করেন। উনি আমাকে প্রথম বিটিভিতে নিয়ে যান। তারপরে ওই সময় হামিদ ভাই বিটিভিতে একটা প্রোগ্রাম প্রডিউসার ছিলেন, প্লাস একটা প্রোগ্রাম করতেন মাসিক, এটা ছিল দৃষ্টিকোণ। তো মামুন ভাই, হামিদ ভাই আমাকে বিটিভিতে নিয়ে যান। আমি হামিদ ভাইদের নাটক দেখি, ওনারা নিয়ে যান বেইলি রোডে। মামুন ভাই নিয়ে যান দেশের মানুষ হচ্ছিল থিয়েটারের, ওইটা দেখতে যাই। মামুন ভাইদের ইয়েতে আমি ওয়ার্কশপ করাই, আমার টিচার শো। এটা ছিল ওই যে থিয়েটার স্কুল, যেটা
হোলি ফ্যামিলি হসপিটালের পাশে। তারপরে এই যে আমরা ওয়ার্কশপটা করলাম গ্রুপ থিয়েটারের সাথে, সবার সাথে বসলাম, তখন বাচ্চু ভাই ছিলেন গ্রুপ থিয়েটারের সভাপতি, আর দেবদুলাল বন্দ্যোপাধ্যায় দুলালদা ছিলেন সেক্রেটারি। আর এইভাবে মানে প্রত্যেকটা গ্রুপের রামেন্দুদা, ফেরদৌসী মজুমদার, হামিদ ভাই, মানে যারাই বড় বড় মাহমুদ ভাই কয়েকদিন আগে হারালাম আমরা মহাকালের, আসাদ ভাইয়ের ছোট ভাই মাহমুদ ভাই, জাহাঙ্গীর হোসেন, মানে প্রত্যেক গ্রুপের সিনিয়র যারা ছিলেন, মামুনুর রশিদ, মামুন ভাই, মানে সবাই সিনিয়র যারা ছিলেন সবার সাথে মিটিং হলো, সবার সাথে বসলাম, তারপরে পার্টিসিপেন্টস নিয়ে আমরা ওয়ার্কশপ করলাম, তারপরে প্রেজেন্টেশন। তো ওই সময় আমার বিশেষ করে আসল কানেকশনটা থিয়েটারের সাথে আমার হয়। এন্ড সবাই আমাকে, মানে আই ওয়াজ রিয়েলি ইন্সপায়ার্ড। আমি ইংল্যান্ডে যখন থিয়েটার করি, থিয়েটারে কাজ শুরু করলাম মূলধারায়, আমার ফ্রেন্ডসরা সবাই একাডেমিক, সবাই কেউ ডাক্তার, কেউ প্রফেসরি করছে, কেউ এই সেই, মানে প্রফেশনাল ইয়েতে কাজ শুরু করেছে। তো কারোর সাথে আমি থিয়েটার নিয়ে শেয়ার করতে পারতাম না, কথা বলতে পারতাম, কারণ কেউ থিয়েটারের না। যদিও অনেকের ইন্টারেস্ট আছে নাটক দেখার, আমার অনেক নাটক মানে অনেক জায়গায় গিয়ে দেখেছে, কিন্তু বেশি ইংলিশ মানে ফ্রেন্ডসদের সাথেই আমি শেয়ার করতাম, বসতাম। পারফর্মারও সব আমার কলিগ সবাই ইংলিশ, কোনো বাঙালি নাই, ইন্ডিয়ান একজন দুইজন ছিল, পাকিস্তানি দুইজন ছিল, বিভিন্ন প্রজেক্টে আমি পেয়েছি। তো ওই 92 ওই যাওয়াটা আর থিয়েটারের সাথে কাজ করাটা আমার মেইন কানেকশনটা হয় বাংলাদেশ গ্রুপ থিয়েটারের সাথে, প্লাস টেলিভিশন মিডিয়ার সাথে আমার কানেকশনটা বিল্ড আপ। তারপর থেকে আস্তে আস্তে যেহেতু একটা কানেক্টিভিটি তৈরি হলো, সেই পথ ধরে বাকি কাজগুলো একের পর এক শুরু হয়। হ্যাঁ, এইবার একটু জানতে চাই, আপনি আমাদের সাথে আছেন এবং আপনার সাথে শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ স্যারের সম্পর্কের কথা আমরা সবাই জানি। সো অনেকবার অনেক জায়গায় নিশ্চয়ই আপনাকে বলতে হয়, আপনি যখনই আসেন নিশ্চয়ই বলতে হয়। সো আজকেও তার ব্যতিক্রম আমরা করব না। এই অধ্যায়টা আপনার জীবনে নিশ্চয়ই একটা বড় প্রভাব ফেলেছে। যদি জানতে চাই, শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ স্যারের সাথে আপনার যোগাযোগটা ঠিক কিভাবে হলো? এই যোগাযোগটাও থিয়েটারের মাধ্যমে আমার পরিচয় হয় যখন ওয়ার্কশপ করতে যাই। আমরা ঢাকায় আমাদের ওয়ার্কশপ প্রেজেন্টেশন শেষ হওয়ার পরে সিলেটে আমাদের যাওয়ার কথা ছিল না। তো সিলেটেরই এক নাট্যকর্মী, থিয়েটারের লোক, সে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক না সেক্রেটারি আছে বর্তমানে, সে থিয়েটার করে, তার নাম হচ্ছে আরজু আলী, সন্ধানী নাট্যচক্রের। এই আরজু আলী কয়েকটা ছেলেকে ঢাকায় পাঠায়। আমরা ওই দিন মামুন ভাইয়ের, আব্দুল্লাহ মামুন, বিটিভি ভিজিট করলাম, তারপর মামুন ভাই নিয়ে গেলেন দেশের মানুষ দেখার জন্য মহিলা সমিতিতে। নাটকটা শেষ হয়েছে, তারপরে দেখি কয়েকজন ফুলের তুরা নিয়ে দাঁড়িয়ে আছে। তো একজন থিয়েটারের ঢাকার একজন বললেন যে স্বাধীন, আপনার সাথে উনারা দেখা করতে আসছেন, কথা বলবেন। তো কথা বললাম, কথা বলার পরে উনারা বললো আমরা সিলেট থেকে আসছি, আমরা সন্ধানী নাট্যচক্রের, আপনি সিলেটের মানুষ, ইংল্যান্ড থেকে আসছেন, ঢাকায় আপনি ওয়ার্কশপ করে আপনারা চলে যাবেন, এইটা হবে না আপনাদেরকে, বিশেষ করে আপনার কাছে অনুরোধ। আমার সাথে আরো আমার টিচার ছিলেন, যিনি এই দেশের একজন অ্যাওয়ার্ড প্রাপ্ত নাট্যকার, আমার টিচার, আমার ডিরেক্টর পেনিকাস দাগবি। তো ওরা আমাকে এমন ভাবে মানে কথাটা বলল যে আমাদের দাবি আছে আপনার উপর, আপনি ইংল্যান্ড থেকে আসছেন, আপনার দেশের বাড়ি সিলেটে, আপনি ঢাকায় ওয়ার্কশপ করে চলে যেতে পারবেন না, আপনি আমাদের সাথে সিলেট যাবেন, সিলেট গিয়ে আপনি আমাদের সাথে করবেন, ওয়ার্কশপ করাবেন। মানে 3 দিনের ওয়ার্কশপ তাদের কথা হচ্ছে। 3 দিন তো পারবো না, যাবো কি যাবো না শিওর ছিলাম না, কিন্তু তারা যেইভাবে ধরলো, তাদের চাপাচাপিতে আমরা বাধ্য হলাম। আর তখন আমার টিচার আমাকে সায় দিলেন যে স্বাধীন চলো, যে এটা তো সত্যি, ইংল্যান্ডে যে আমরা বাঙালি কমিউনিটির সাথে কাজ করেছি, আমরা বিভিন্ন ইস্যু নিয়ে, কমিউনিটি বেসড ইস্যু নিয়েও কাজ করতাম। প্লাস আমরা যারা অ্যাক্টর, এইখানে আমাদের এজেন্সি থাকে, আমাদের যখন কোনো নাটক, কোনো ছবি, কোনো টিভি কাজ থাকে না, তখন আমাদেরকে তারা ফ্রি থাকলে এজেন্সি করে কি সাপোর্টিং টিচার হিসাবে বিভিন্ন স্কুলে, প্রাইমারি স্কুলে, সেকেন্ডারি স্কুলে পাঠায়। আমি অনেকগুলো সেকেন্ডারি স্কুলে, প্রাইমারি স্কুলে আমি করেছি, 3 মাসের, 2 মাসের, 1 মাসের ড্রামা টিচিং করেছি। তো ওইখানে আমার টিচার তখনই আমার সাথে সাথে বললো যে আমরা ইংল্যান্ডের তো কমিউনিটি বেস, যত বাঙালি কমিউনিটির সাথে যখন কাজ করি, 95% বেঙ্গলি, বাংলাদেশি পিপুল ফ্রম সিলেট। এন্ড এইখানে কিন্তু লন্ডনে বাংলার থেকে, বাংলা রাস্তার নাম লেখা আছে, বাংলা টাউন আছে, কিন্তু এইখানকার ভাষাটা মানে ইংরেজির পরে বাংলা ভাষা হচ্ছে দ্বিতীয় বৃহত্তর ভাষা ইনার লন্ডন, মানে লন্ডন সিটিতে। কিন্তু ওই বাংলা ভাষাটাই সিলেটিটা স্পোকেন বেশি মানুষ তো সিলেটের, ওই সিলেটিটাই বলা হয়। এইখানকার নন সিলেটের অনেক বাচ্চা লন্ডনে যারা বড় হয়েছে, এরা স্কুলে গিয়ে সিলেটি বাচ্চাদের সাথে থেকে
মানে এরা সিলেটি শিখে ফেলছে, বাংলা শিখে নাই। আচ্ছা এইভাবে অনেক আচ্ছা বাচ্চা আছে যাদের বাড়ি সিলেট না, কিন্তু তারা সিলেটি পারে। তো দেশে গেলে তাদের সমস্যা হয়ে যায়। দেশের বাড়িতে দাদা বাড়ি নানা বাড়ি গেলে তারা বাংলা বলতে পারে না, তারা হয় ইংলিশ আর সিলেটি বলতে পারে। তো এই আমরা গেলাম সিলেটে, ওরা নিয়ে গেল। তার নাম আরজু আলী। আমরা গিয়ে 3 দিনের ওয়ার্কশপ করালাম, ভালো লাগলো। সিলেটের সিনিয়র যারা তখন আমাদের সিনিয়র সিলেটে মুকুল ভাই, বিদ্যুৎকর ছিলেন গ্রুপ থিয়েটারে তখন, সাংগঠনিক কালচারাল সেক্রেটারি না কি যেন ছিলেন। এই বিদ্যুৎদা কিন্তু মারা গেছেন, উনি একজন নাট্যকারও ছিলেন। উনার অসাধারণ একটা নাটক আছে সুরমা কান্দে। আর উনি গীতিকার, নাট্যকার, থিয়েটার সংগঠক ছিলেন, একজন মুক্তিযোদ্ধাও। তো সিলেটেও গিয়ে সবার সাথে দেখা হলো। ওইখান থেকেই ওই যে আরজু আলী, তার সাথে একটা বন্ধুত্ব হলো। তার মাধ্যমেই হুমায়ুন স্যারের সাথে আমার পরিচয়। তার পরিচয় ছিল, তাকে ধরেই আমি আমি তাকে ধরলাম যে তোমার সাথে পরিচয় আছে, আমি হুমায়ুন আহমেদের সাথে দেখা করতে চাই, তুমি কোনোভাবে আমাকে যোগাযোগটা করিয়ে দাও। সেই আমাকে তখন যোগাযোগটা করিয়ে দাও, তার মাধ্যমে। আচ্ছা। এবার যদি বলি, খুব কাছ থেকে নিশ্চয়ই এই সুবাদে তারপর তো সম্পর্কটা নিশ্চয়ই ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর হয়েছে, আর অনেক কাছে গিয়েছেন, কাটিয়েছেন অনেকটা সময়। এই এতটা সময় কাছ থেকে দেখবার পর যদি প্রথমেই শুনি যে ব্যক্তি হিসেবে হুমায়ুন আহমেদ স্যারকে আপনি কিভাবে মূল্যায়ন করেন, বা তার দর্শনটা ঠিক কেমন ছিল আপনার দৃষ্টিতে? হুমায়ুন আহমেদকে আমি তো ছোট মানুষ, আমার এত জ্ঞানও নাই, আমি সাহিত্য বিশারদ না, ওইভাবে আমি বলতে পারবো না। তবে আমি ক্ষুদ্র একজন মানুষ হিসাবে, একজন সৃজনশীল মানুষ হিসাবে, আমি আমাকে নাট্য শ্রমিক বলি অথবা অভিনয় শ্রমিক বলি। আমি কোনোদিন কিন্তু আমাকে অভিনেতা, স্টার এইগুলো আমি কোনোদিন, আমি বাংলাদেশেও যত চ্যানেলে গিয়েছি আপনি আমাকে নাট্য যে শ্রমিক বিশেষণ দেয়া হতো আমি সববারই বলতাম নিজেকে না, আমি একজন বলেছেন। নাট্য অভিনয় শ্রমিক, অভিনয় কর্মী বলতে পারেন। তো আমি একজন অভিনয় শ্রমিক, অভিনয় কর্মী বলি। আর সৃজনশীল ক্ষুদ্র একজন মানুষ হিসাবে আমি যদি বলি, হুমায়ুন আহমেদ একজন অসাধারণ, উনি সাধারণ কোনো মানুষ না, কিন্তু সাধারণ মানুষের মতো থাকতেন। উনার লাইফ জীবনধারা ছিল সাধারণ, একদম সাধারণ। আহ, আর আমি বলবো উনি একজন প্রতিষ্ঠান, কোনো ব্যক্তি না, একটা ইনস্টিটিউট। আর উনার দর্শন নিয়ে, উনার ইয়ে নিয়ে আমি ওইভাবে, ওই ভাষাটাও আমার জানা নেই, আমি বলতে পারবো না। আমি উনার সাথে যত মিশেছি, যত মানে জানার চেষ্টা করেছি, এটা আমি এই যে সমুদ্রের যে অতল থাকে না, সমুদ্রে গেলে আর কোনো ইয়ে পাওয়া যায় না, হুমায়ুন আহমেদ এই ধরনের একজন। আমরা হুমায়ুন আহমেদকে থাকার সময় বুঝতে পারিনি। আমি বলবো আমার যেটা মনে হয়েছে, আমরা খুব হালকাভাবে নিয়েছি, আমরা জনপ্রিয় লেখক লেখক বানিয়ে দিয়েছি। উনি সবসময় বলতেন যে আমি উনাকে অনেক সময় বলা হয়তো, উনি নিজেই বলতেন যে আমাকে বলা হয় আমি বাংলা সাহিত্যের পাঠক সৃষ্টি করেছি, বাংলা সাহিত্যকে জনপ্রিয় করেছি। উনি বলতেন গুড়ার ডিম আমি কিছুই করিনি, আমি হুমায়ুন আহমেদের পাঠক সৃষ্টি করেছি, হুমায়ুন আহমেদের বই পড়তে শিখিয়েছি। আমার থেকে ভালো সাহিত্যিক, ভালো লেখে বলতেন উনার ভাই জাফর ভাইয়ের কথা বলতেন, শাহিন ভাইয়ের কথা বলতেন, আহসান হাবীব, যে আমার থেকে আমার 2 ভাই আরো ভালো লেখে, আমি ওইটা না। উনি নিজেকে বলতেন। কিন্তু আসল কথা এটা না, উনাকে আমরা, উনি কোনোদিন হারাবে না। উনাকে আমরা যত দিন যাবে উনার থেকে আমরা সব সময় বের করতে থাকবো, আমরা পাবো। উনাকে আমরা ভাঙিয়ে খাচ্ছি। আমি কিছু চ্যানেল আছে আমি বলবো না, কোটি কোটি টাকা উনাকে দিয়ে কামাচ্ছে। সিডি ব্যবসা, উনার নাটক আমি দিয়েছিলাম লেজার ভিশনকে, এর আগে নাটকের কোনো সিডি বেরোতো না, টেলিফিল্মের সিডি বেরোতো না। ওনে আর হওয়া, উনি হুমায়ুন আহমেদ নিজেই দিতে চাননি। এই সিডির ব্যবসা শুরু হয় লেজার ভিশন তারা করে। আমার জানা মতে তারা কোটি কোটি টাকা ওই সময় ওই তারা 3 জনের সিকুয়েল দিয়েই তারা কামিয়েছে। তখন তো বের হইছে মানুষ ইয়ের মতো, প্রবাসী বাঙালি হোক আর দেশের হোক, যে কোনো জায়গায় সিডি কন্টিনিউয়াস চলতেছে। এই শুরু। তারপরে প্রকাশক, এমনও প্রকাশক আছেন একজন বই ফেরি করে ইয়ে করতেন, বই ফেরি করতেন ঢাকা শহরে ঝুড়ি নিয়ে, কাপড়ের ব্যাগে। উনি উনার বই নিয়ে, উনার বই প্রকাশ করে উত্তরে আজকে 5টা বাড়ি, এটা আমি বলতে পারি, কাকলির সেলিম ভাই। তারপরে মাঝার বাইরা তো লাস্টে অন্য প্রকাশ। এইভাবে অনেকগুলো প্রকাশক আছে। উনাকে দিয়ে উনি কি রয়্যালটি পেয়েছেন আর কি পেয়েছেন, উনি এটা নিয়ে মাথা ঘামাতেন না। আর আমার জানা মতে আমি শেষের দিকেও যতটুকু দেখেছি, সব প্রকাশক যে উনাকে 100% টাকা দিয়েছেন, উনার একই বই মেলায় কিন্তু উনার অনেকগুলো এডিশন হয়ে যেত। ওইটার জন্য উনি মাথাও ঘামাতেন না। উনি খুব বেহিসাবি মানুষ ছিলেন। অনেক সময় অনেকে চেক দিয়েছে, চেক নিতেন না, ওই ফালাই রাখতেন, এটা থেকে যেত। উনি এই জন্য সবাইকে বলতেন আমাকে ক্যাশ দিও। টাকা বৈষয়িক ছিলেন না উনি, টাকা পয়সা, কিন্তু টাকা উনার কাছে মানুষ বইয়ের জন্য ইয়ে। অনেক প্রকাশক
উনাকে দিয়ে আজকে কোটিপতি, এটা আমরা সবাই জানি। আর উনার যে উনি চলে গেছেন আমাদের থেকে, আমাদের মাঝ থেকে, তারপরেও বই মেলায় কিন্তু উনি এখনো শীর্ষে, উনার বই বিক্রি হয়। একদম সত্যি। এখনো উনার বইয়ের বিক্রি কিন্তু কমেনি। আমি কিছু এমন পাঠক পেয়েছি, আমার সাথে রিসেন্টলি কথা হয়, কিছু পাঠক আছে উনার সব বই কিনে রাখা, কিন্তু কিছু বই পড়ছে না। একজন না, কয়েকজন আছে আমি পেয়েছি, ওরা রেখে দিয়েছে। যে এই ভেবে রেখে দিয়েছে যে আমি যদি পড়ে নেই এই বইগুলা, তখন হয়ে যাবে হুমায়ুন আহমেদের নতুন বই তো আর আসবে না, তো হয়ে যাবে আমি সব বই পড়ে ফেলেছি, থাক 10 বছর পরে, 5 বছর পরে গিয়ে পড়ব। যে আমার মাথায় এটা থাকুক, আমার ভাবনা এটা থাকুক যে হুমায়ুন আহমেদের সব বই আমার পড়া শেষ হয়নি। তো এইভাবেও আমি পেয়েছি। তারপরে আরেকটা ইনফরমেশন এইখানে দেই, এটা হুমায়ুন ভাই নিজে জানতেন না। আমি উনার সাথে কাজ করি, আমি তো লন্ডনে আসি। একবার আসার পরে এইখানে শুনলাম বাংলায় এ লেভেল হয়। তো বাংলা এ লেভেল হয় এইখানে, বাংলা এ লেভেল যারা করে স্টুডেন্টরা, এইখানে কিছু বিবিসির থেকে, বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস থেকে বাংলা বিভাগ যেটা আছে, উনারা মিলে বইগুলো সিলেক্ট করেছে। তো এই বইয়ের মধ্যে সৈয়দ ওয়ালিউল্লাহর হচ্ছে লাল সালু, মানিক বন্দ্যোপাধ্যায়ের নদীর মাঝি, পদ্মা নদীর মাঝি, আর হুমায়ুন আহমেদের আগুনের পরশমণি আর ফেরা, এই 4টা বই পড়তেই হয়। এটা হুমায়ুন ভাই জানতেন না। আমি একবার দেশে গেলাম, দেশে গিয়ে বললাম, হুমায়ুন ভাই আপনি কি জানেন ইংল্যান্ডে বাংলা এ লেভেল যারা করে আপনার ইয়ের মধ্যে, লিস্টের মধ্যে আপনার কিন্তু 2টো বই আছে। তাই নাকি? কোন বই? তখন আমি বললাম যে এই 2টো বই। তো উনি শুধু কিউরিয়াস হয়ে জিজ্ঞেস করলেন এই বইগুলো কারা সিলেক্ট করে, কি ওখানকার এডুকেশন ডিপার্টমেন্ট না ইয়ে, যে হ্যাঁ ওখানকারই এডুকেশন ইয়ে বাংলা সেকশনের জন্য তারা ওই বাংলা রাইটার, বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস তাদের সহযোগিতা নেয়, তাদের ইয়েটা নিয়ে তারা ওই বইগুলা সিলেক্ট করে। তো ওই বিবিসি, মেইনলি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসই এটা করেছে। তো উনি শুনে খুশি হলেন। তো এই জিনিসগুলা আমরা তো, উনি নিজেই জানতেন না। আর বাংলাদেশে তো উনার বই নিয়ে ইয়ে নিয়ে অনেকে আবার উনাকে, আমি বলবো না কাউকে, অনেকে বলতে শুনেছি যে হুমায়ুন আহমেদ কিশোর কিশোরী ভোলানো রাইটার, উনি জনপ্রিয় রাইটার। অনেকে ঈর্ষা, অনেক রাইটাররা এটা বলেন, অনেকে ঈর্ষা করে বলেন। তারপরে আছে আরো অনেক কিছু। আর আরেকটা কথা যে আমরা সবাই জানি, বাংলা সায়েন্স ফিকশন বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশের কথা আমি বলছি, সায়েন্স ফিকশন বাংলাদেশের কোন রাইটার কিন্তু আনেননি। এই সায়েন্স ফিকশনটাই বাংলা সাহিত্যে সম্পৃক্ত করেছেন হুমায়ুন আহমেদ, ডক্টর জাফর ইকবাল, এই দুজন। দুজনেরই চিন্তা ছিল যে বাংলাদেশের বাঙালিরা বিজ্ঞান মনস্ক হয়ে বড় হোক। যে আর অন্যান্য রাইটাররা তো সায়েন্স ফিকশন তো লেখা কঠিন, অনেক পড়তে হবে, অনেক জানতে হবে, তারপরে লিখতে হবে। আবার অনেকের ধারণা এটা কঠিন হয়ে যাবে, আর হয়তো লিখতে পারতেন অনেকে যে এটা কাটতি হবে না, কিনবে না লোকজন, এই ধরনের মনোভাব ছিল, শুনেছি যেটা আমি। তো এই ধরনের তো অনেক নতুন অনেক কিছু ওনারা, এই বিশেষ করে হুমায়ুন আহমেদের কথা আমি বলবো, যেহেতু জিজ্ঞেস করেছো। তো হুমায়ুন আহমেদ কোনোদিন, বাঙালি যতদিন থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে, পশ্চিম বাংলা সহ, এখন তো আর পশ্চিম বাংলা নাই যেহেতু ইস্ট বেঙ্গল নাই, প্রবাসে বাঙালিরা যতদিন থাকবে হুমায়ুন আহমেদ থাকবেন বাঙালিদের মাঝেই। এটা কোনোভাবে আমরা হুমায়ুন আহমেদকে সরাতে পারবো না। আমাদের সংস্কৃতি, আমাদের গান, আমাদের সিনেমা, আমাদের নাটক, মানে এগুলার মধ্যেই কিন্তু হুমায়ুন আহমেদ, আমাদের জীবনধারা, লাইফস্টাইলের মধ্যে কিন্তু হুমায়ুন আহমেদ সামহাও ঢুকে আছেন, উনি থাকবেন। একদম তাই, একদম সত্যি কথা তাই। হুমায়ুন আহমেদ স্যার মানেই একটা মোহ, একটা অবসেশন আমাদের প্রত্যেকের কাছে। এবং আশা করছি, এবং এটা নিশ্চিত করে বলাও যায়, নিশ্চয়ই এটা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বয়ে চলবে। ভাই আরো কিছুক্ষণ হুমায়ুন স্যারের প্রসঙ্গেই থাকতে চাই। যদি বলি কয়েকটা স্মৃতি, অসংখ্য স্মৃতি রয়েছে আপনার ঝুলিতে নিশ্চয়ই, সেখান থেকে যদি কয়েকটা স্মৃতির কথা আমাদের সাথে একটু শেয়ার করেন এই মুহূর্তে আমাদের দর্শকদের সাথে। স্মৃতি, আমি আমি থাকতাম যখন ওনার সাথে কাজ শুরু হয়, আমি থাকতাম গাজী ভবনে। গাজী ভবন এটা আমার কোনো ফ্ল্যাট না, আমি ফ্রি থাকতাম, আমাকে থাকতে দেয়া হয়েছিল। এখানকার আমার এক সিনিয়র আপা, উনি বিবিসিতে কাজ করতেন, পরে ভয়েস অফ আমেরিকায় কাজ করেছেন। ওনার নাম হচ্ছে শামীম চৌধুরী। তো উনি থিয়েটারে আমি প্রথম লন্ডনে আসার পরে উনার ওই যে লিঙ্ক প্রমোশনের যে নাটকগুলো করি, শামসুলের লেখা, শামসুল হকের লেখা, গাফফার ভাইয়ের লেখা, ওই নাটকগুলোতে উনি ছিলেন, আমরা একসাথে অভিনয় করেছি। তো উনি আমাকে খুব স্নেহ করতেন। তারপরে আমি যখন একটা সেন্টারে, কবি নজরুল সেন্টারে সেন্টার কোঅর্ডিনেটর ছিলাম কিছুদিন, তো বাচ্চাদের ড্রামা ক্লাস আমি রান করতাম, ওয়ার্কশপ করাতাম, ওদেরকে দিয়ে নাটক করতাম। তো আমার একটা গ্রুপ ছিল,
উনার ছেলে সমী নাম, সেও আমার স্টুডেন্ট ছিল। তো আমি যখন বাংলাদেশে যাই, উনি জোর করে আমাকে, উনার বাসা হচ্ছে লালমাটিয়া, আমাকে আচ্ছা। ঢাকায় যাওয়ার পরে উনার ভাইকে দিয়ে চাবি দিয়ে দেন যে, "ওই বাসাটা খালি পড়ে আছে গাজী ভবনে, উনার কেনা। ওই ফ্ল্যাটে আমি যেন থাকি। যে বাংলাদেশে যে কয়দিন আছি।" জোর করে চাবি দিয়ে দিলেন। তারপরে আমি ওখানে থাকতাম। তো প্রায় আমি মনে হয় ৩ থেকে ৬ মাস ওখানে থাকার পরে হুমায়ূন ভাই একদিন, হুমায়ূন ভাই তো প্রায়ই উনার একটা দক্ষিণ হাওয়ায় যে আড্ডাটা হতো এটার নাম ছিল ওল্ড ফুলস ক্লাব। এটা ৭ টার পরেই সবাইকে ফোন করা শুরু করে ফুল দিতেন ক্লাব। ডাকাডাকি। আমাদের লিমিটেড কিছু মানুষ। আমরা প্রতিদিনই আড্ডা মারতাম। তারপরে খাওয়া-দাওয়া করে ওখান থেকে আসতাম। তো একদিন আমার এখানে বললেন, "স্বাধীন তোমার এখানে কিভাবে আছো দেখি নাই। তুমি তোমার ওইখানে পার্টি দাও। সবাইকে ইয়ে করো।" আচ্ছা। তো পার্টি দিলাম। এইখানে হুমায়ূন ভাই তো ছিলেনই, মাজার ভাই, তারপরে জুয়েল আইচ, তারপরে এক্সকিউজ মি আমাদের শ্রদ্ধেয় ডক্টর আনিসুজ্জামান স্যার, হুমায়ূন ভাইয়ের কিন্তু আচ্ছা। ডাইরেক্ট টিচার। উনার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। সবসময় আসতেন। আনিস স্যার, হক ভাই, সৈয়দ শামসুল হক, এই ধরনের প্রায় আমরা আর বাকি মাঝার বাড়িতে যদি আমাদের যারা রেগুলার আমরা বসি, সবার ফ্যামিলি শো, ওয়াইফ শো, ওখানে প্রায় ৩০-৪০ জনের একটা পার্টি হয়। তো ঐদিন হুমায়ূন ভাই ওখানে যাওয়ার পরে দেখে ১ম এ হক ভাইয়ের সাথে হক ভাই যেতে চাচ্ছিলেন না ঐদিন। হুমায়ূন ভাই আমাকে দায়িত্ব দিলেন যে, "স্বাধীন, আমি বললে হক ভাই হয়তো আসবেন না। তোমার দায়িত্ব হচ্ছে তুমি যেইভাবে হোক হক ভাইকে আজকে আনতে হবে। হক ভাই রেগুলার আচ্ছা। পার্টিতে আসেন না, আড্ডায় আসেন না। তো আনতে হবে।" আমি শেষ পর্যন্ত আমি মানে পেরেছিলাম। হক ভাই আচ্ছা। দেরিতে আসেন কিন্তু এসেছি। তো হক ভাই আসার পরেই হুমায়ূন ভাই হক ভাইয়ের কাছে বিচার দিলেন যে, "হক ভাই দেখেন তো, আপনার স্বাধীনের সাহস তো কম না। যে কি করেছে স্বাধীন?" তো বললেন, এই দেখেন ২৬০০ স্কয়ার ফিটের একটা ফ্ল্যাটের মধ্যে সে একা থাকে। এটা তো আমি জীবনেও পারতাম না। আরে এইভাবে কি ঠিক হচ্ছে?" তো আমি বললাম, "না, একা থাকছি কোথায়? ওই নুহাসেরই এক প্রোডাকশনের ছেলে, সে মাঝেমধ্যে থাকতো, বাজার-টাজার করে দিত। আর দিনে তো শুটিং থাকতো। শুটিং না থাকলেও মানি হয় অর্নেট অথবা দক্ষিণ হাওয়া। হুমায়ূন ভাই এইদিকে আসতেন এডিটিং এর জন্য। দুপুরে খাওয়া হয়ে যেত উনার সাথে। রাতেও দক্ষিণ হাওয়ায় উনার সাথে খেয়ে আসতাম। এই বাসায় খাওয়া-টাওয়া না, শুধু শুতাম গিয়ে।" তো বললেন, "না, এইভাবে তোমার থাকা ঠিক হচ্ছে না, এই না সেই না।" কমপ্লেইন-টমপ্লেইন করলেন। পরের দিন করলেন কি? আ আমি ঘুম থেকে উঠেছি প্রায় ১০ টা হবে। হঠাৎ উনার ড্রাইভার উপরে গিয়ে বলে যে, "স্যার আপনাকে ডাকছেন, স্যার গাড়িতে বসা আছে। আপনাকে নিচে নামতে বলছে।" তো আমি আচ্ছা। নিচে নামলাম। আমি আমার ধারণা ছিল যে উনি অননেটে আসছেন এডিটিং এ গেলে আমাকে হয় যেতে বললেন অথবা নিয়ে যান। এডিটিং এর সময় আমি উনার সাথে থাকি। রেগুলার একটা প্র্যাকটিস হয়ে গেছে। তো আমি মনে করছি হয়তো এডিটিং আছে, উনি আসছেন এইজন্য। আমি নিচে নামলাম। নিচে নামার পরে আমাকে হুমায়ূন ভাই স্ট্রেইট বললেন, "স্বাধীন, বাসার চাবি দাও দেলোয়ারকে।" ড্রাইভারের নাম ছিল দেলোয়ার। "দেলোয়ারকে আচ্ছা। বাসার চাবি দাও।" আমি, কেন? কি হয়েছে?" যে, "শোনো, তোমার যা কিছু আছে দেলোয়ার নিবে। আর গাড়িতে ওঠো। তুমি আজকের থেকে তুমি আমার সাথে দক্ষিণ হাওয়ায় থাকবা।" তখনও উনি ওই শাওন ভাবির সাথে বিয়ে হয়নি। উনিও একা থাকেন। শুধু পিয়নটা আচ্ছা। দিনে থাকে। আ বা রান্না-বান্নার দরকার, রান্না তো লাগে না, পাশের বাসা থেকে মাজার ভাই দিয়ে থেকে খাওয়ার আসতো। আর রাতে চলে আসে, দিনে গিয়ে পরিষ্কার-টরিষ্কার করে দেয়। তো উনি নাছোড়বান্দা, কোনোভাবেই শুনবেন না যে, "না, তোমাকে আমি এইভাবে একা থাকতে দিব না। যেকোনো সময় যেকোনো অ্যাক্সিডেন্ট হইতে পারে। আর একা থাকা ঠিক না, এই না, সেই না। তারপরে ঢাকা শহরের ইয়েও, তুমি আসো, যাও, ইয়ে করো, এগুলাও না। তুমি চলো।" আর উনার গাড়ির কথাও বললেন যে, "তোমার গাড়ি, তুমি এখন বাইরে যাবা।" ওই সময় আমার গাড়ি ছিল না। যে আমি তো বেরই হই নাই ওই বাসার থেকে। শুধু অনেটে আসি, আর নুহাশপল্লী যাওয়া হলে নুহাশপল্লী যাই। আর ওই জাহাঙ্গীর গেইটে একটা ইংলিশ বইয়ের দোকান ছিল। তখন ইংলিশ বইয়ের দোকান আর ঢাকা শহরে ছিল না। ওই যে বুক ওয়ার্ম নামে এখনো আছে ওই দোকানটা। ওই দোকানে উনি যেতেন বই কেনার আচ্ছা। জন্য। তো এই ৩ জায়গা ছাড়া উনি বললেন, "আমি তো যাই না, তুমি জানো। তুমি 24 আওয়ার আমার গাড়ি ইউজ করবা। তুমি এখানে থাকবা। তোমার মতো করে থাকবা। কোন সমস্যা নাই। আসো।" এই আমি আর পারলাম না। জোর করে উনি দক্ষিণ হাওয়ায় নিয়ে গেলেন। তো উনার সাথে থাকা শুরু হলো। ১ম দিনের যেই কথা, এত কথা বললাম আমি, একটা এক্সপেরিয়েন্স এর কথা বলতে গিয়ে। ১ম দিন আমি যেদিন রীতিমতো যথারীতি আড্ডা হলো, খাওয়া-দাওয়া হলো, ঘুমিয়ে পড়লাম। উনি খুব যত দেরিতেই ঘুমান, উনি খুব আর্লি রাইজার। উঠেই কিন্তু আচ্ছা। চায়ের কাপ নিয়ে, সিগারেট হাতে নিয়ে লেখালেখি শুরু করেন। ৯টা আচ্ছা। ১০টা পর্যন্ত লেখালেখি করেন, তারপরে নাস্তা করেন। তো উনি ৬টা ৭টায় উঠে গেছেন। ১ম যেদিন থাকলাম দক্ষিণ হাওয়ায়। অ্যা উনি উনার রুমে, আমি খালাম্মা যেই রুমে থাকতেন, ছোট রুম, ওই রুমে আমারে দিয়ে দিলেন।
আবার বললেন, আমি বললাম খালাম্মা আসলে, যে না তুমি এখন আসবে না, খালাম্মা আসবে না, আসলে উনি চলে যাবে, উনি থাকেন পল্লবীতে আসান হাবিবে শাহিন ভাইয়ের বাসায়, আর মাঝে আচ্ছা। মধ্যে এসে থাকতেন। তো বললেন এখন আর থাকবে না, তুমি এখানে, এই রুম তোমার। এসে তো ১ম দিন ঘুমানোর পরে উনি সকালে যথারীতি উঠছেন, উঠে চা নিয়ে লেখালেখি করছেন। ৭টা ৭:৩০ দিকে উনি ইয়ে করলেন। হঠাৎ আমি শুনলাম আমার রুমের দরজায় নক করছে। নক করলেন, আমি দরজা খুললাম। দেখি উনার হাতে ২ কাপ চা। তো ১ কাপ আমাকে দিলেন, ধরো নাও। আমি উনার হাতে ২ কাপ চা দেখে আমি পিছনে এইভাবে তাকালাম, চা কে বানিয়ে দিল? কে বানিয়েছে? বাসায় তো আর কেউ নেই। কেউ আসারও কথা না, থাকারও কথা না। তো আমি এইভাবে দেখে, যে কি দেখছো? চা নাও। আমি বললাম, হুমায়ূন ভাই চা বানিয়েছে কে? যে কে বানাবে? কেউ আছে নাকি? আমি বানিয়েছি, ধরো। ধরো বলে আমি চাটা নিলাম, উনি চলে গেলেন। আমি একটা ঘোরের মধ্যে চলে গেলাম, যে আমি ঘুম থেকে উঠলাম, হুমায়ূন আহমেদ নিজে চা বানিয়ে আমাকে রুমে এনে চা দিচ্ছেন। আমি এইটা মানে বিশ্বাস হয় নাই আমার। আমি ভাবতে শুরু করলাম যে আসলে কি আমি হুমায়ূন আহমেদের সামনে আছি? হুমায়ূন আহমেদের সাথে থাকছি, হুমায়ূন আহমেদের বাসায় আছি। আর হুমায়ূন আহমেদ আমাকে চা বানিয়ে দিয়েছেন। মানে আমি একটা ঘোরের মধ্যে চলে গেলাম। পরে গিয়ে বসলাম, বসে আমি চা খাচ্ছি। কিছুক্ষণ পরে দরজা খোলা। পাশেই উনি কিন্তু ওই ফ্লোরে বসে লিখতেন। কোনদিন ডাইনিং টেবিলে বসে খেতেন না। ছোট একটা টেবিল, আর ফ্লোরে বসে লিখতেন, ফ্লোরে বসে খেতেন। তো ফ্লোরে বসে লিখছেন, হঠাৎ ডাকলেন, "স্বাধীন, তুমি কি আর ঘুমাবা?" বললাম, "না, আপনি তো আমাকে চা দিয়ে দিয়েছেন, চা খেয়ে ফেলছি। আর ঘুম আসবে না। না হলে আরো ঘুমাতাম। ঠিক আছে, আসো।" গেলাম ওখানে, গিয়ে বসলাম। আর উনার সাথে ১ম পরিচয়ই আমাকে জোর করে কিন্তু সিগারেট, যে "তুমি কি সিগারেট খাও?" আমি কিছু বলতে পারছিলাম না। উনি বলছিলেন, "শোনো, আদব-বেয়াদবি, সম্মান এটা কিন্তু অন্য জায়গায়। ইউ আর ম্যাচিউরড এনাফ, অ্যাডাল্ট এনাফ। তুমি ইংল্যান্ডে বড় হয়েছো, আমি আমেরিকায় পিএইচডি করেছি। আমি তারপরে মাস্টারি করেছি ২ বছর, তারপরে চলে আসছি। আমি জানি, এইখানে সিগারেট খেলে কোনো হয় না, বেয়াদ্দবি হয় না। আদব-বেয়াদবি এই জায়গায় না, অন্য জায়গায়। আমরা রংটা ধরে বসে আছি। দাও সিগারেট দাও, আমি সিগারেট খাবো।" তো ঐদিন ১ম এই উনি আমাকে ফ্রি করে করিয়ে নেন। তো গেলাম, গিয়ে আমি সিগারেট ধরালাম। আর একটা অভ্যাস হয়ে গেছিল, যে উনি বলতেন, "স্বাধীন সিগারেট বের করো।" বের করা মানে আমি ২ টা বের করতে হইতো, একটা উনার জন্য, একটা আমার জন্য। অথবা উনি সিগারেট বের করলে ২ টা বের করে একটা আমাকে দিতেন। মানে লোকজন ১ম যারা দেখতো তাদের চোখ কপালে উঠে যেত। আর অনেকে ভাবতো, এই ফেসবুকেও ইভেন আমার প্রোফাইলে আছে একটা ছবি, ওই জি, 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 জি। টাইমলাইনে দেয়া। জয়ন্তদা, আমি আর হুমায়ূন ভাই হাতে সিগারেট। অনেকে এখনো আমাকে জিজ্ঞেস করে, "আপনি কি স্যারের সামনে সিগারেট খেতেন?" এইভাবে আমি অবাক হয়ে যায়। যোগ্য না এইভাবে। তো ওখানে আমি গিয়ে বসছি, উনি লিখছেন। উনি উনার মনে লেখার সময় বিড়বিড় করে কথা বলতেন। চেইন স্মোক, আরেকটার পর একটা সিগারেট, একটা শেষ হয় নাই, আরেকটা ধরাই ফেলতেন। চা ইয়ে চা খাচ্ছেন সিগারেট ইয়ে, আমি গিয়ে সিগারেট ধরালাম, আমার তো চা শেষ, খাচ্ছি। হঠাৎ আমাকে বললেন, "স্বাধীন, এইবার তোমার টার্ন।" যে আমার টার্ন মানে? যে আমি তোমাকে ১ম বার চা খাই বানিয়ে খাইয়েছি না? এবার গিয়ে তুমি বানাও। যাও, তুমি গিয়ে বানাও। এইটা ছিল উনার সাথে আমি যতদিন ছিলাম। ১ম চায়ের কাপটা উনি আমি আবার বলতাম যে, "হুমায়ূন ভাই, আমাকে এত আর্লি দিয়েন না। আপনি চা খান ৮টা ৯ টার দিকে দিয়েন।" তারপরেও ৮টা ৯ টা করতেন না। একবার খাইছেন উনি, ১ কাপ খাওয়ার পরেই আরেক কাপের হলো, উনি গিয়ে বানিয়ে আমাকে ডাকা। আর আবার চাইতেন উনার সামনে বসে থাকি। আবার যখন বসে থাকলে উনি যখন ব্রেক নিতেন কথা বলতেন, আদারওয়াইজ কথা বলতেন না। আচ্ছা। উনি উনার মনে নিজের করে মতো লিখতে থাকতেন। তো আমি যতদিন ছিলাম, প্রায় ১.৫ বছরের মতো উনার সাথে ছিলাম। এইটা আমাদের রেগুলার একটা প্র্যাকটিস ছিল। সকালে ১ম কাপ উনি বানাবেন, সেকেন্ড কাপ আমি। তারপরে উনি গেলে উনি, অথবা আমি গেলে, এইভাবে কোনো বাধ্যবাধকতা ছিল না যে আমি বানাবো, উনি বানাবেন এইভাবে। ওইভাবেই আমাদের ছিল। তারপরে আরেক বাহ! জিনিস, আরেকটা ছোট্ট কথা বলি। জি, জি, ওই অবশ্যই। যখন উনার সাথে থাকা শুরু করলাম, আমি জানতাম না। নিউজ পেপার উনি 'প্রথম আলো' পড়তেন। আচ্ছা। আর 'টুডে' নামে একটা ইংলিশ পত্রিকা আছে, মান্থলি। ওইটা আসতো, ওইটা পড়তেন। তো হয়েছে কি, আমি ১ম দিন না, 2nd ডে পত্রিকা আসছে, আমি পত্রিকা খুলে ফেলছি। খুলে আমি পড়ে ফেলছি। আচ্ছা। উনি বুঝতে পেরেছেন, আমাকে ডাকলেন, "স্বাধীন, পত্রিকা কি তুমি খুলেছো?" "জি।" তুমি কিছু মনে করো না? তুমি পাশের বাসার মাজারের বাসায় দেখো তো তাদের পত্রিকা আসছে কিনা?" তা আমি বললাম, কোন কিছু প্রশ্ন না করে আমি গেলাম। গিয়ে দেখলাম, হ্যাঁ আসছে। "ওরা কি কেউ খুলেছে?" যে, "না, যেইভাবে হয়েছে ওইভাবে আছে। তুমি ওই পত্রিকাটা নিয়ে আসো।"
এই পত্রিকাটা নিয়ে আসো আর এই পত্রিকাটা দিয়ে দাও। তা আমি আমার খোলাটা ওই পত্রিকা মাঝার ভাই এখানে দিলাম, ওই পত্রিকাটা আমি নিয়ে আসলাম। তখন আমি জিজ্ঞেস করলাম যে হুমায়ুন ভাই মানে কি, আমি বিষয়টা বুঝতে পারিনি কি হয়েছে, যে আমার একটা খারাপ অভ্যাস, আমার অনেকগুলো খারাপ অভ্যাস আছে, এইটাও একটা খারাপ অভ্যাস। আমি পত্রিকাটা অন্য কেউ যদি খুলে ফেলে, পড়ে ফেলে, মানে খুলে ফেললেই পড়ে ফেললে উনি আর এটা টাচ করে না, ইয়ে করে না। এই জিনিসটা উনি বাসায় যতদিন ছিলাম আমি টাচ করতাম না। উনি পত্রিকাটা নিত, পত্রিকাটা নিয়ে উনি হেডলাইন্স, শেষের পাতা, খুব বেশি যে পড়তেন এডিটোরিয়াল পড়তেন, হেডলাইন্স গুলো পড়তেন, ফ্রন্ট পেজের শেষের পাতা ওই ইয়ে থাক ওইটা দেখতেন, আর ওই যে খেলার ইয়েটা আর সংস্কৃতি পাতাটা, এই আচ্ছা। ইয়েটা করতেন, করে তারপরে বেশিক্ষণ না দিয়ে দিতেন আমাকে। এইভাবে ওই আর একটা ছিল ওনার সাথে রেগুলার। খুব চমৎকার স্মৃতি। ইনফ্যাক্ট আপনি স্মৃতিগুলো বলছেন আমাদের কাছে একদম জীবন্ত মনে হচ্ছে। আসলে হুমায়ুন আহমেদ স্যার মানেই সকলের কাছে একটা ঘোরের নাম, একটা আবেগের নাম। এবং একটা সময় অনেকের কাছ থেকে এমনও শুনেছি যে যে মানুষগুলোকে আমরা পর্দায় দেখি, এই মানুষগুলো তো সত্যি সত্যি হুমায়ুন আহমেদ স্যারকে কাছ থেকে দেখেছে। ওনাকে কাছ থেকে দেখতে আসলে কেমন, উনি আসলে মানুষ হিসেবে কেমন, আসলে হুমায়ুন আহমেদ স্যারকে ঘিরেই অনেক রকমের প্রশ্ন। এবং সেখান থেকে আপনারা ওনার এতটা কাছাকাছি থেকেছেন, এতটা সময় কাটিয়েছেন, এবং এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন, নিশ্চয়ই তারা এই অভিজ্ঞতাগুলো সম্পর্কে যখন জানছেন, নিশ্চয়ই তারা অনেকটা আনন্দিত হচ্ছেন, বা তাদের আবেগের অনেকটা খোরাকি আসলে এখান থেকে পূরণ হচ্ছে। ভাই আমি আরেকটু প্রশ্ন করতে চাই হুমায়ুন স্যার সম্পর্কে। সেটা হচ্ছে, আপনার কি মনে পড়ে মানে সর্বশেষ যখন স্যারের সাথে আপনার দেখা হয়েছে সেই সময়টার বা সেই এক্সাক্ট স্মৃতিটার কথা? হ্যাঁ, সর্বশেষ আমার কি কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ ভাই, মাঝে একটু ল্যাগ করছিল, এখন শোনা যাচ্ছে। মাঝে একটা কল চলে আসছিল, ওই কলটা আমি কাটলাম, আর এখানে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছি হ্যাং হয়ে আছে আমার ছবিটা। এনিওয়ে, কথা শোনা গেলে না, সমস্যা নেই, আমি কথা বলি। এখানে স্ক্রিনও চলছে ভাই, এখানে সবকিছু দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই মাঝখানে একটা কল আসছিল, কলটা আমি ডিক্লাইন করলাম, কাটলাম, তারপর হয়েছে। তো উনার সাথে শেষ দেখাটা হচ্ছে উনি যখন ওই যে বাংলাদেশে আসলেন, আসার পরে চলে যাবেন, আচ্ছা যাওয়ার আগের দিন আমি যাওয়ার আগের দিন রাতে আমি কক্সবাজার টেকনাফে যাব একটা ছবির শুটিং এ। এটা ছিল ইংল্যান্ডেরই একটা ছবি, জোয়ার বাবুর। এটা রোহিঙ্গাদের উপরে একটা ছবি, ফুল লেন্থ ফিচার ফিল্ম। ছবিটার নাম ছিল, এটা ইউটিউবেও আছে, ফ্লোটিং ম্যান, ইংলিশ আচ্ছা ছবি। এনিওয়ে, ওইটার কাজে আমি ওই দিন রাত্রে টেকনাফ যেতে হবে। তো আমি উনাকে ফোনে বললাম যে হুমায়ুন ভাই আপনি তো পরশু যাচ্ছেন, আমি যেদিন যাবেন তার আগের দিন রাতে আমি টেকনাফ চলে যাব। তো আচ্ছা ওই দিন যাওয়ার সময় আপনার সাথে তো আর দেখা হবে না। এটা সকালে কথা হচ্ছিল, ইয়ের আগের দিন, উনি যেদিন যাবেন তার আগের দিন। তো আমাকে বললেন, ইয়ে করো, তুমি কি রাতে চলে যাচ্ছ টেকনাফে? যে হ্যাঁ। জানতে চাইলেন কি জন্য, কি কাজ। বললেন হ্যাঁ, ভালো করে কাজ করো। তখন উনি আমাকে 10-11টার সময় ফোনে কথা হয়। তো উনি আমাকে বললেন, তো শোনো, ইয়ে করো, ওই আসো, বাসায় আসো, ধানমন্ডি আসো, আমার সাথে লাঞ্চ করো। আম্মাও আছেন, আর তুমি তোমার বউ বাচ্চা নিয়ে, আমার এক মেয়ে প্রার্থনা, বউ বাচ্চা নিয়ে, ওদেরকেও নিয়ে তুমি চলে আসো, এসে লাঞ্চ করো, লাঞ্চ করে যাও, যেহেতু রাত্রে চলে যাবা। আদারওয়াইজ তো বললেন রাতেই, বলতাম রাতে আসো। তো আমি গেলাম ওখানে, গিয়ে আমরা তো প্রায় 5টা 6টা পর্যন্ত ছিলাম। হ্যাঁ, 6টা পর্যন্ত ছিলাম, লাঞ্চ করলাম, খালাম্মাও ছিলেন, অনেক গল্প করলাম। আমি উনার কাছ থেকে বিদায় নিয়ে, উনি বিদায় দিতেন সবাইকে, মানে খুব পছন্দের যারা তাদেরকে বিদায় কিন্তু মাথা নুয়ে এইভাবে করে, ডাইরেক্টলি চোখের দিকে তাকাতেন না, নিচের দিকে করে, আচ্ছা যাও ভালো থেকো করে, এইরকম একটা করে চলে যেতেন তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি বিদায় নিয়ে নিতেন। আর উনি বলতেনও যে আমি বিদায় দিতে পছন্দ করি না, বিদায় নিতে মানে পছন্দ করি না। কাউরে রিসিভ করতে আমি পছন্দ করি, কিন্তু বিদায় দিতে আমার পছন্দ না। তো উনি এইভাবে করেন। তো খাওয়া দাওয়া শেষ করে আড্ডা গল্প টল্প করে করে বললাম যে হুমায়ুন ভাই উঠি। আর এর মধ্যে কথা হলো, আমাকে বললেন যে সুনীল দা ও উনাকে আগের বার দেখতে যেতে পারে নাই নিউ ইয়র্কে, মাজার ভাইরা তো ছিল, অনেকে গেছে, আমিও যেতে পারি নাই। তো আমাকে বললেন যে সুনীল দা বলেছেন উনি আসবেন নিউ ইয়র্কে, তুমি কি আসবা? আমি বললাম হ্যাঁ হুমায়ুন ভাই, আমি যেতে পারি। তো আমারে বলছিলেন যে তুমি যদি আসো সুনীলদার সাথে একসাথে চলে এসো, মাজার তো আছে, আর তুমি আসলে হবে কি, ফেরার সময় লন্ডন হয়ে আমরা বাংলাদেশে ফিরবো, যদি তুমি আসো। তো ওইভাবে একটা ছিল যে আমি চেষ্টা করবো আসার, সুনীলদার সাথে কথা বলে করব। তো এই কথাটা বলে আমি ওনার কাছ থেকে বিদায় নিলাম, যেভাবে যথারীতি, হ্যাঁ যাও, ভালো করে কাজ করো, ভালো থেকো। ওই দরজা পর্যন্ত এসে মাথা নিচু করে এইভাবে চলে গেলেন। লিফটে, উনার দরজার সামনেই লিফটে আমি যখন চাপ দিলাম,
লিফট চলে আসছে, হঠাৎ শুনলাম উনি আবার স্বাধীন বলে ডাক দিলেন, স্বাধীন। তো আমি ফিরলাম, ফিরে দেখলাম উনি দরজার সামনে আবার আসছেন। উনার হাতে একটা বই, উনার শূন্য নামে একটা বই ছিল, ওইটা ইংলিশে ট্রান্সলেট করা হয়েছে, ওই প্রকাশক অনেকগুলো বই দিয়ে গেছেন বাসায়। তো ওইটা আমাকে দেয়া হয়নি। উনি করলে উনার হাতে ওই শূন্য বইয়ের ইংলিশ ইয়েটা ভার্সনটা জিরো নাম, ওইটা আমার হাতে দিলেন, দিয়ে হাতে একটা মৃদু একটা চাপ দিলেন। চাপ দিয়ে ঠিক ওইভাবে মাথা করা, চোখের দিকে তাকালেন না, যাও ভালো থেকো, ভালোভাবে যাও, ভালোভাবে যেও। আমি সালাম করে চলে আসলাম। এই হচ্ছে উনার সাথে আমার লাস্ট কথা। এই বইটা আমার হাতে দিয়ে চাপ দিয়ে উনি চলে গেলেন আবার। এই হচ্ছে উনার সাথে লাস্ট দেখা, লাস্ট স্পর্শ এন্ড লাস্ট কথা। সত্যি ভীষণ আবেগতাড়িত একটা মুহূর্ত। ইনফ্যাক্ট আপনি বলছিলেন, আমার লোম অনেকটা শিহরে উঠছিল। এই মুহূর্তটা ঠিক কতটুকু জীবন্ত, মানে হচ্ছে এই বুঝি শেষ সেই সময়টার স্পর্শ আপনি আমাদের সামনে হ্যাঁ, বলছেন। এখন ভাবি উনি আসলে বুঝতেই পেরেছিলেন যে তারপরে এই বইটার যে ইয়েটা, টাইটেলটাও যে শূন্য, উনি শূন্যতে মিশে যাবেন, শূন্যতে চলে যাচ্ছেন। এইটা আমাকে ভাবায় যে ওই বইটা ওই সময় আমি চলে আসছি, আবার ডাক দিয়ে এই বইটা হাতে দিয়ে হাতে একটা চাপ দিয়ে উনি বিদায় নিয়ে নিলেন। কিছু বলেন নাই, কিন্তু ওই বইটা হাতে দিয়ে তেমন কিছু বলেন নাই, চলে গেছেন। তো আমি ভাবি আসলে উনি আসলে বুঝতে পেরেছেন যে উনি শূন্যতে মিশে যাবেন, এন্ড শূন্য দিয়েই আমাকে গেলেন। আসলে অনেক মুহূর্তে স্তব্ধতায় আসলে অনেক কথা বলে দেয়। ভাই, এবার একটু যদি কাজ প্রসঙ্গে আসতে চাই, আপনি অসংখ্য জনপ্রিয় নাটক করেছেন, বিশেষ করে উড়ে যায় বকপক্ষী ধারাবাহিকের কথা যদি বলি, অসম্ভব জনপ্রিয় একটা নাটক। তারা তিনজনের অসংখ্য সিকুয়েল কাজ করেছেন। আমি যদি একটু প্রথমে তারা তিনজন সম্পর্কে আসতে চাই, এটা অসম্ভব জনপ্রিয় একটা স্টার কাস্ট, এবং আপনাদের তিনজনের যে কম্বিনেশন ছিল সেটা কিন্তু দর্শক যেভাবে গ্রহণ করেছে, এটা কিন্তু এই ধরনের জুটি প্রথা, আমি যদি বলি ক্যারেক্টার জুটি প্রথা যেটাকে বলে, বাংলাদেশের ইন্ডাস্ট্রি বা বাংলাদেশের নাটকের ইন্ডাস্ট্রিতে একদম নেই বললেই চলে, বা একদম বিরল। তো সেই দিক থেকে যদি বলি যে তারা তিনজনের শুরুটা বা তারা তিনজনের কেমিস্ট্রিটা আসলে কেমন ছিল? কেমিস্ট্রিটা ওইটা ওনার এটা ভালোই ছিল। উনি বুঝতে পেরেছিলেন, উনি তৈরি করেছেন, যেটা মানে এক ধরনের বাংলাদেশে কিভাবে হয়েছে এটা তো সবাই জানে। মানে এই ধরনের কোন ইমেজ সৃষ্টি কিন্তু নাটকে হয় নাই। মানে যেটা এখন বুঝতে পারি, ওই সময় বুঝতে পেরেছি। এটা হয়েছে উনার লেখা নাটক। এটা ছিল শাওন ভাবির ডিরেকশন, প্রথম ডিরেকশন। এটা ছিল পক্ষীরাজ নামে একটা নাটক ছিল। তো ওই সময় আমি উনার বাসায় থাকি, ওই দক্ষিণাবায় থাকি। তো উনি করেন কি, উনি এডিটিং এর সময় তো থাকেন, যখন এডিট করা হয় তখন যদি ভালো না লাগে এই নাটক বাদ দিয়ে দেন। এইভাবে অসংখ্য নাটক আছে উনি মনে আর করার নাই, বাদ দিয়ে দিয়েছেন অথবা রিশুট করছেন। তো এডিটিং টেডিং করে শেষে করেন কি, উনি টিভিতে কিন্তু নাটক দেখেন না, টিভি দেখতেন না। উনি এডিটিং আচ্ছা, হওয়ার পরে মাস্টার টেপটা, সিডিটা উনার বাসায় পৌঁছে দেয়া হতো। উনি বিগ স্ক্রিনে খাওয়া-দাওয়ার আয়োজন করে সব ফ্রেন্ডসদেরকে নিয়ে, যাদের সাথে রেগুলার আড্ডা হয় তাদেরকে নিয়ে বসে নাটকটা উনি দেখেন। দেখে তারপরে সবার ওপিনিয়নটা নেন, অ্যাক্টিং এর মার্কিং করেন, মেকিং এর মার্কিং করেন, আলোচনা করেন। তারপরে উনার পছন্দ যদি হয় তখন এইটা বলেন যে হ্যাঁ, কালকে জমা দিয়ে দাও, টিভিতে দিয়ে দাও। আদারওয়াইজ পছন্দ না হলে উনি কিন্তু এইটা আবার রিশুট করেন অথবা বাদ দিয়ে দেন, জমা দেন না। তো আচ্ছা। যথারীতি এই পক্ষীরাজ নাটকটা মেইন ক্যারেক্টারই আমি ছিলাম, ক্যামেরাম্যান, প্রেজেন্টার এজাজ ভাই, আর প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট ফারুক ভাই, আর চ্যালেঞ্জার ভাই তো ছিলেনই, আরো কে কে যেন ছিলেন। তো এই নাটকটা করার পরে ওই যথারীতি সবাইকে নিয়ে খাওয়া দাওয়ার আয়োজন করে আমরা দক্ষিণ হাওয়ায় দেখলাম। পরে উনার কথা টথা হলো, মার্কিং হলো, আড্ডা শেষ, ঘুমাই পড়লাম। সকালে উঠে ওই চা, আমিও গিয়া বসলাম উনার সাথে। উনি লিখছেন, হঠাৎ থেমে আমাকে বললেন, স্বাধীন, কালকে নাটকটা দেখার পরে আমার মাথায় একটা আইডিয়া আসছে। তো আমি জিজ্ঞেস করলাম যে হুমায়ুন ভাই, কি ধরনের আইডিয়া? কি? যে তোমরা তিনজনের কেমিস্ট্রিটা, বডি কেমিস্ট্রিটা অদ্ভুত। তখন আমি আচ্ছা। জিজ্ঞেস করলাম, আমরা তিনজন মানে কার? যে তুমি, ডাক্তার আর ফারুকের অদ্ভুত একটা বডি কেমিস্ট্রি আছে তোমরা তিনজনের মধ্যে। বলে উনি আমাকে আবার লেখা শুরু করলেন। বসে আছি, চা খাচ্ছি, সিগারেট চলছেই। আবার উনি বললেন, শোনো, মানুষকে হাসানো কঠিন, মানুষকে কাঁদানো কিন্তু খুব সহজে, একটা থাপ্পড় মেরেও কাঁদানো যায়, একটা আপসেটিং কথা বলে গালি দিয়েও মানুষকে কাঁদানো যায়, কিন্তু মানুষকে হাসানো যায় না। তেমনি কমেডি
ছবি, অভিনয় ফরম্যাট ডিফারেন্ট, অভিনয় সব এই ফরম্যাটই অভিনয়, ধাঁচটা ডিফারেন্ট হয়। আর কমেডি ছবি, মানুষকে হাসানো, নাটক বলো আর ছবি বলো, এগুলা খুবই কঠিন। বললেন যে সত্যজিৎ রায় পেরেছিলেন, গুপি বাইন, বাঘা বাইন, গুপি মানে এই সিরিজ গুলা, সিকুয়েল গুলা, এইগুলা এছাড়া আর কেউ ওইভাবে পারেনি। বাংলাদেশে উনি বললেন অনলি একটা ছবি বানানো হয়েছিল, 13 নম্বর ফেকু ওস্তাগাল্লেন নামে একটা ছবি ছিল, কমেডি ছবি, আর কেউ করেনি। আর এমনিতে কমেডির নামে কৌতুক অভিনেতা থাকে, ভাড়ামো করা হয় আমাদের দেশে। কমেডি অ্যান্ড ভাড়ামি বুঝে না মানুষ, কমেডির নামে, কৌতুকের নামে ওই ভাড়ামি করে। তো এইগুলো নিয়ে কথা বললেন, বলে আমাকে বললেন আমি ছবি বানাতে চাই তোমাদের তিনজনকে নিয়ে, এই কেমিস্ট্রিটা আমি কাজে লাগাতে চাই। এটা আমার কাছে অদ্ভুত মনে হয়েছে। এটা আমি দেখে, আমি আগে খেয়াল করি নাই, আগে তো এর আগে 3-4টা নাটক আমরা করেছি একসাথে, কিন্তু ওইভাবে তিনজন একসাথে ছিলাম না টিমে। এটা দেখার পরে বললেন যে আমি প্রথমে ছবি বানাতে চাই, কিন্তু ছবি তো অনেক ব্যয়বহুল ব্যাপার, বিশাল অনেক ফাইন্যান্সিয়ালও ব্যাপার আছে। তো প্রথমে আমি ছবি রিস্কে যাব না, ছবি বানাবো না। আমার বহুদিনের আকাঙ্ক্ষা একটা কমেডি ছবি আমি করব, যেটা নাটকে আমি করতে পেরেছি, মানুষ পছন্দ করে, ভালো হয় বলে লোকজন গ্রহণ করেছে, কিন্তু ওই জিনিসটা আমি ছবিতে করতে চাই, এক্সপেরিমেন্ট করতে চাই, ছবি বানিয়ে দেখতে চাই যে নাটকের মতো ছবিতে কি মানুষ গ্রহণ করে কিনা। আর তোমাদেরকে আমি পেয়েছি, এই তোমাদেরকে নিয়ে বেস করে আমি ছবি বানাবো। তবে এই ছবি করার আগে আমি নাটক করে দেখতে চাই কেমন হয়। এই আমরা প্রথম করলাম তারা তিনজন নামে, আমরা তিনজন। তারপরে তো আর উনি ছবি তো করতে পারেনি, উনার সিরিয়াস কোনো নাটক কোনো চ্যানেল নিতে চাইতো না। প্রত্যেক টেলিভিশনে প্রতিষ্ঠা বার্ষিকী হোক, ঈদ হোক, পয়লা বৈশাখ হোক, ইভেন 16ই ডিসেম্বর, 26শে মার্চ, এটা তো মুক্তিযুদ্ধ ভিত্তিক, ওইখানেও মানুষ চাইতো আমরা তিনজন যেন থাকি। এইভাবে একটা কোন টিভি তার একসাথে তো উনি এক ঈদে 2টা তারা তিনজন সিকুয়েল করতেন না, উনি 5-7টা নাটক করতে হইতো ফরমায়েশি, মানে এছাড়া এর বেশি পারতেন না। পারলে উনি 20টা করতে হইতো, কিন্তু বেশি করতেন না। তো তারা তিনজন করতেন একটা। তো কোন একটা চ্যানেলকে দিলে অন্য চ্যানেল কিন্তু সবসময় যে আমাদেরকে এইবার তারা তিনজন দিলেন না, অথবা গতবার দিয়েছেন ওই চ্যানেলকে, এইবার কিন্তু তারা তিনজন আমরা বুক করলাম, আমাদেরকে দেন। আর কি ধরনের মানুষ এখানে, নওয়াজিশ আলী খান, এই যে কামাল ভাইকে হারিয়েছি আমরা, এনটিভিতে ছিলেন মোস্তফা কামাল সৈয়দ, তারপরে মুস্তাফিজুর রহমান বাংলা ভিশনে, তখন ওনারা হুমায়ুন ভাইয়ের ফ্রেন্ড, ওনারা তো বিটিভির ডিজি ছিলেন প্রত্যেকেই, তো উনাদের কথা বলতে পারতেন না। ওইদিকে চ্যানেল আই সাগর ভাই যে স্যার দিতেই হবে। আর চ্যানেল আই তো একটা প্রতিষ্ঠা লগ্ন থেকে একটা ছিল, ঈদের দিন 7:50 মানে হুমায়ুন আহমেদের নাটক। এইটা শুরুর থেকে উনি যতদিন ছিলেন, তারপরেও আমি যতটুকু জানি ওই 7:50 পুরোনো নাটক দেখানো হয়। এখন রয়েছে কিনা আমি বলতে পারছি না, তবে আমি জানি ওইভাবেই চলছে। তো এরপরে আর উনি আর ছবি করবেন বলে আর করতে পারেননি। যদিও আরেকটা ছবি উনি কমেডি ধাঁচের করেছিলেন, 9 নম্বর বিপদ সংকেত, ওইটা উনি করে ওনার নিজেরও ভালো লাগেনি, উনি নিজেই পছন্দ করেননি। আবার বললেন যে এটা আমি তোমাদেরকে নিয়ে প্রথমে ছবিতে রিস্কে যেতে চাই নাই, আর তোমাদেরকে নিয়ে কন্টিনিউয়াস নাটক করতে হচ্ছে, মাঝখানে এটা করলাম, করে দেখলাম কি হয়। পরে উনার ইচ্ছে ছিল ওই আমরা তিনজনকে নিয়েই সিনেমা করবেন, কিন্তু পরে আর উনি ওই সময় পান নাই, করে হয়ে উঠেনি। তো ওইখান থেকেই তারা তিনজনের কনসেপ্টটা শুরু। আর এইটাও বলছিলেন যে আমাকে ওই দিন প্রথম যেদিন বলেন বডি কেমিস্ট্রি আমাদের, বলছিলেন যে 3 স্টুডেন্টস আমি দেখেছি কিনা, আমি বললাম হ্যাঁ দেখেছি। আর ওইটা নিয়ে আলাপ হলো। তারপরে বললেন যে উনি সব সময় ব্রিটিশ কমেডির ভক্ত ছিলেন, ব্রিটিশ কমেডি পছন্দ করতেন, আমেরিকান কমেডি উনি পছন্দ করতেন না, যদিও উনি আমেরিকায় ছিলেন। এন্ড ব্রিটিশ কমেডির পুরো ছিল যে ওই কি বলে ওইটাকে, সিচুয়েশনাল কমেডি, ব্রিটিশ কমেডি থাকে। তো ওইটাই বলছিলেন যে আমি 3 স্টুডেন্টস এর কনসেপ্টটা আমি সমসাময়িক ইস্যু নিয়ে, বাংলাদেশের ইস্যু নিয়ে, ওদের আমি নেব না, কিন্তু কনসেপ্টটা আমি তাদেরটা নেব, নিয়ে বাংলাদেশের ইস্যু নিয়ে, সমসাময়িক ইস্যু হোক, অন্যান্য ইস্যু হোক নিয়ে আমি ওই আদলে আমি করব তারা তিনজনের তো আমরা তো প্রায় মনে হয় 20-21টার মতো আমরা করেছি তারা তিনজনের আসলেই তাই। আর তারপরে বিশেষ করে একটা আশঙ্কা থাকে যে সাধারণত যখন সিকুয়েল গুলা হয়, প্রথমটা জনপ্রিয় হওয়ার পর দ্বিতীয়টা সেরকম হবে কিনা বা তারপরটা সেরকম হবে কিনা। এবং সেক্ষেত্রে তো আপনাদের এই তারা তিনজন সিকুয়েলটা স্যার কন্টিনিউয়াসলি পরপর অনেকবার এনেইছেন এবং সেটা সমভাবে দর্শক
জনপ্রিয় থেকে জনপ্রিয়তর হয়েছে। আমি ইনফ্যাক্ট এই প্রোগ্রামের মাধ্যমে একটু আপনাকে ধন্যবাদ জানাতে চাই, কারণ আমি ব্যক্তিগতভাবে তারা তিনজনের খুব খুব বড় রকমের ভক্ত। এমন একটা সময় গিয়েছে হয়তো আমি দিনে বারবার ইউটিউব সার্চ করে, মাঝে একটা সময় এমনও মনে হতো যে আর সিকুয়াল নেই কেন, সবগুলো তো দেখা হয়ে গেছে, তো সেগুলোই দেখা গেল রিপিট করেছি। সো অনেক অনেক না উপভোগ করেছি। তো সেদিক থেকে একটা হ্যাঁ, ধন্যবাদ জানানোর সুযোগ ধন্যবাদ। হয়ে গেল। আমার তো ধন্যবাদ তোমাকে, শুনে খুশি হলাম, ভালো লাগলো। আর এই যে প্যান্ডামিক চলতেছে, লকডাউনের মধ্যে, ফুল লকডাউনে যখন আমরা ছিলাম এইখানে, জি, জি। প্রচুর আমাকে এইভাবে স্ট্রিমইয়ার্ড, জুমের মধ্যে লাইভ করতে হচ্ছে। সবগুলো আমি করতাম না। আমেরিকার থেকে, কানাডার থেকে, লন্ডন থেকে, অস্ট্রেলিয়ার থেকে, জাপান থেকে, তারপরে বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটি, তারপরে অপশন ইন ফার্মাসিউটিক্যাল, তাদেরও করলাম। তো ওইভাবে করেছি। ম্যাক্সিমাম জুম লকডাউনের সময় স্ট্রিমইয়ার্ডের এই ধরনের লাইভ ইয়েতে অনেকেই বলেছেন, তারপরে ইনবক্সে, হোয়াটসঅ্যাপে, ইয়েতে বলেছেন যে এই মহামারীর সময় তারা তিনজন, যে হুমায়ুন স্যার আপনাদের তারা তিনজন হচ্ছে আমাদের জন্য মহা ঔষধ। এই লকডাউনে ঘরে বন্দি অবস্থায় ঔষধের মতো কাজ করছে আপনাদের একদম তারা সত্যি কথা। তিনজন। এই ধরনের কমেন্টস মানে মানুষের কাছ থেকে শুনেছি। খুব চমৎকার, ইনফ্যাক্ট একদম সত্যি কথা এটা। ভাই আমি যদি এখন একটু এই প্রসঙ্গে আরেকটা প্রশ্ন করে আমি এই প্রসঙ্গটা শেষ করব। সেটা হচ্ছে যদি বলি, আপনি খুব কাছ থেকে হুমায়ুন স্যারের সাথে যেহেতু কাজ করেছেন এবং অন্যান্যদের সাথেও অবশ্যই কাজ করেছেন, সেই জায়গাটা থেকে আমি যদি বলি যে মেকিং এর জায়গাটা থেকে, বা যখন আসলে হুমায়ুন স্যার কোন একটা কাজ করতেন, একটা নির্মাণ করতেন, সেই গল্পেরটা একটা স্ট্রং জায়গা ডেফিনেটলি ছিল। এর পাশাপাশি উপস্থাপনের দিক বা মেকিং এর দিকে অন্যান্য যারা নির্মাতা রয়েছেন তাদের সাথে হুমায়ুন স্যারের খুব বড় রকমের একটা পার্থক্য ছিল, সেইটা আসলে আপনার দৃষ্টিতে কি? না, উনি তো সম্পূর্ণ আলাদা ছিলেন। উনার নিজস্ব লেখালেখিতেও নিজস্ব একটা জগৎ ছিল। উনার গান, যে কয়টা গান উনি যদি গান লিখতেন, আমরা অনেক সময় কিন্তু ফান করে, আবার অনেক সময় সিরিয়াসলি বলতাম যে হুমায়ুন ভাই, আপনার যদি 200-300 গান হয়ে যায়, রবীন্দ্রসঙ্গীত, লালন গীতি, নজরুল গীতির মতো হুমায়ুন সঙ্গীত হয়ে যাবে। উনার প্রত্যেকটা গান কিন্তু মানুষের মুখে মুখে, হৃদয়ের মধ্যে আছে। একদম। উনি কিন্তু অল টুগেদার উনার ছবিতে আর নাটকে উনি লিখতেন, অন্য কারোর জন্য গান লিখতেন না, দিতেন না, অনেকে চাইতো, দিতেন না। তো উনার সব মিলে 30-35টার মতো গান আছে। প্রত্যেকটা গান সুপার হিট, হিট বলবো না, মানুষের মনের মধ্যে গেঁথে আছে। তো আমরা অনেক সময় বলতাম যে হুমায়ুন ভাই আরো কিছু গান লিখলে হুমায়ুন সঙ্গীত কিন্তু হয়ে যাবে। উনি উনি হাসতেন, আর কোনো সময় বলতেন আমার সাথে তোমরা ফাইজলামি করো না, এইভাবে বলতেন। তো উনার সবকিছুই কিন্তু নিজস্ব একটা আলাদা জগৎ ছিল, কারোর সাথে কোনো মিল নেই, কারো মতো না। উনি উনার নিজের মতো করে নিজস্ব একটা স্টাইল, হুমায়ুনীয় স্টাইল। যেমন নাটকের মধ্যে অনেক সংলাপ আছে, উনি কোনোদিন কিন্তু বিয়ে বলতেন না। উনার নাটকে তুমি যদি দেখে থাকো, নাটকে, ছবিতে সবসময় বিবাহ শব্দ ইউজ করতেন। জি, একদম। উনি মেয়ে শব্দ ইউজ করতেন না, উনি কন্যা। কন্যা কন্যা শব্দ ইউজ করতেন। এইভাবে জনাবের মনটা কি ভালো, মনটা কি খারাপ, অন্য ধরনের একটা স্টাইল ছিল উনার ডায়লগে, উনার কথায়, উনার গানের ইয়েতে। তো এই দিক দিয়ে আমি বলবো যে সম্পূর্ণ আলাদা, কারো সাথে কোনো মিল নেই। উনি পেরেছিলেন উনার নিজস্ব আলাদা একটা ঢং, আলাদা একটা স্টাইল তৈরি করতে, স্টাবলিশ করতে। আর শুধু তৈরি আর স্টাবলিশ না, এটা মানুষের কাছে গ্রহণযোগ্য করাতে উনি পেরেছিলেন উনার স্টাইলটা। উনার লেখা নাটক অন্য যারা পরিচালনা করেছেন, যেমন একটা জ্যোৎস্নার ফুল নামে বিটিভিতে সামাজিক সচেতনতামূলক একটা নাটক ছিল, ইউনিসেফের। ওইটা বিজ্ঞাপন প্রমো যেত বিটিভিতে, ওইটা ডিরেকশন দিয়েছিলেন আবুল হায়াত। কিন্তু আবুল হায়াতের নাম প্রমোতে, অ্যাডভার্টাইজ যে প্রমোতে চলতো যখন, যাইতো না। ইভেন নাটকও যখন চলছে, বিগিনিং এ আবুল হায়াতের নাম থাকতো না, শেষের দিকে পরিচালনা আবুল হায়াত আসতো, সবসময় থাকতো হুমায়ুন আহমেদের জ্যোৎস্নার ফুল। কিন্তু এটা উনি ডিরেকশন দেন নাই। তো উনার নাটক, ছবি হোক, ডায়লগটা শুনে, ওনার চরিত্র দেখলে বোঝা যায় এটা হুমায়ুন আহমেদের চরিত্র। একদম। উনার ডায়লগ শুনলে বোঝা যায় এটা হুমায়ুন আহমেদের নাটক হবে, হুমায়ুন আহমেদের ছবি হবে। ধরো তুমি, একজন দর্শক মাঝখান থেকে দেখা শুরু করেছে, একটা নাটক হোক, ছবি হোক, সে আগে দেখে নাই। যখনই সে চোখ পড়বে স্ক্রিনে, মাঝখান থেকেই হোক, টাইটেল দেখে নাই, সে বুঝতে পারবে এটা হুমায়ুন আহমেদের। পাবলিক এটা বুঝতে পারে যে অন্য অন্য কারো এটা ইয়ে করতে, আলাদা করতে পারে না, কিন্তু হুমায়ুন আহমেদের নাটক মানুষ ভালো করে, সব শ্রেণীর দর্শক আলাদা করতে পারে। গান শুনলে আলাদা করতে পারে, গানের লিরিক্স ওনার অন্য ধরনের। তো নিজস্ব জগৎ, নিজস্ব স্টাইল উনি তৈরি করতে পেরেছিলেন, গ্রহণযোগ্যতাও গ্রহণ করাতেও পেরেছিলেন। মেকিং এর কথা যদি তুমি বলো, আমি এইখানে মেকিং এর আগে আরেকটা কথা বলতে চাই, যে উনার গল্প ভাবনা। আমি আমার এই
ছোট্ট জীবনে ক্ষুদ্র মানুষ হিসাবে যেটুকু আমি পড়েছি, রিসেন্টলি আমার পড়ার অভ্যাসটা অনেক কমে গেছে। আগে আমি বই পোকা ছিলাম ছোটর থেকে। আমার মাকে অনেকে বলতো যে মাথা টাথা নষ্ট হয়ে যাবে, এত বই পড়ে কেন সবসময়? এইরকম একটা ইয়ে ছিল। সিঁড়িতে এইখানে চিপায় চাপায় বসে পড়তেই থাকতাম। মানে যা পাইতাম তা। পত্রিকা পাইলেও পত্রিকা পড়তে থাকতাম। তো এনিওয়ে উনার গল্প ভাবনা লেখা মানুষ, আমার মনে হয়েছে যে নাটকের কথাই যদি বলি, যে উনার গল্প যেখান থেকে শুরু হতো, কোনোদিন কোনো মানুষ কিন্তু আমার জানা মতে যারা গল্প ভাবেন লেখেন, একটা বিশেষণ ভূমিকা দিয়ে অন্যভাবে একই ফর্মেট থাকে যে গল্প শুরুটা, উনার গল্পের ভাবনাটা শুরুটা অন্যরা যেখান থেকে ভাবতেই পারবে না এখান থেকে গল্প শুরু হতে পারে, উনি ওইখান থেকে গল্প শুরু করতেন। আবার এমন এক জায়গায় গিয়ে রবীন্দ্রনাথের মতো গল্প শেষ হইয়া হইল না, শেষ করে দিতেন। এন্ড উনার ইয়েতে কিন্তু সবসময় টুইস্টটা থাকতো, একদম। যে অবভিয়াস না যে কি হবে পরের সিকোয়েন্সে, পরের এপিসোডে কি হবে, যে ক্লিফ হ্যাঙ্গার বলে একটা কথা আছে যে নাটকের, যে পরের এপিসোড মানুষ দেখবে কেন? যদি এই এপিসোডের ইয়েতে এই ক্লিফ হ্যাঙ্গারটা না থাকে, মানুষ কিন্তু ওয়েট করবে না। যেটা আমাদের দেশে এখন আর নাই, এটা করতে পারে না, আগেও অনেকে পারতো না, উনি কিন্তু পেরেছিলেন। মানুষ পাগল হয়ে যেত, এডিক্টেড হয়ে যেত, পরের এপিসোড দেখতেই হবে। তো এইভাবে হয়েছে। উনার গল্প ভাবনাটাও উনার নিজস্ব একটা স্টাইল ছিল, ধারা ছিল। মেকিংটা উনি যেটা করতেন, আমি যেটা খেয়াল করেছি উনার সাথে কাজ করে, মেকিং এ টেকনিক্যালি উনি এতে তেমন কিছু মাথা কামাতেন না। ইভেন ধরো তোমাকে আমি বলি যে সেটে লাইট সেট করতে তো অনেক সময় যায়, তো উনি সেটে থাকলে বেশি সময় নেওয়া হচ্ছে, দেরি হচ্ছে, উনি কোনো সময় বিরক্ত হয়ে বলতেন ক্যামেরাম্যানকে অথবা অ্যাসিস্ট্যান্টকে, এই তোমরা এত সময় নিচ্ছ কেন? এটা তো সত্যজিৎ রায়ের ছবি না, এখানে আমার ক্যারেক্টার আছে, আমার গল্প আছে, ডায়লগ আছে, এত লাইট, এত ইয়ে অস্কার, এটা অস্কারে জমা দেয়া হবে না, এত কিছু করার দরকার নাই, এত সময় নেওয়ার দরকার নাই, তাড়াতাড়ি করো। উনি টেকনিক্যাল সাইডটা তেমন, আবার নিজে বলতেন যে আমি টেকনিক্যাল সাইডটা আমি বুঝি না, আমার গল্প স্ট্রং, আমার ক্যারেক্টার স্ট্রং, আমার ডায়লগ স্ট্রং, এইটাই মুগ্ধ হয়ে দেখবে, আমার নাটক এইভাবেই মানুষ দেখে। ওই টেকনিক্যালি এত লাইট, এত ক্যামেরা, এই অ্যাঙ্গেলে আর্টিস্টিক শট, এই ক্যামেরার টেবিলের নিচের থেকে শট ধরলো ক্যামেরা, গাছের চিপার থেকে ধরলো, এইগুলা উনি পছন্দ করতেন না। উনি স্ট্রেট ফরওয়ার্ড ইয়ে থাকতেন, এত ইয়েতে যাইতেন না, পরিষ্কার করে বলতেন যে আমি এটা অস্কারের দেওয়ার জন্য বানাচ্ছি না, আমার হচ্ছে আমার গল্প, আমার চরিত্র, আমার ডায়লগ, মানুষ আর কিছু খেয়ালই করবে না, আর কিছু চাইবেই না, এইটা দিয়ে আমি ধরে রাখতে পারবো, এইটাই মানুষ শুনবে। আর বাস্তবে কিন্তু এইটাই ছিল উনার নাটকে, উনার ছবিতে তুমি দেখবা এত ক্যারিশমা নাই কিন্তু ক্যামেরার, লাইটের, এত আর্টিস্টিক, এত ইয়ে, খুব সিম্পলিসিটি থাকতো, স্ট্রেট ফরওয়ার্ড। ইভেন উনি ওই নাটকে মাস্টার শট কম নিতেন, যে বলতেন টেলিভিশন হচ্ছে একটা বাক্স, এটা সিনেমা না, সিনেমায় মাস্টার শট ইয়ে নিতেন, উনি কিন্তু নাটকের মধ্যে ক্লোজ শট, মিডিয়াম শট, 2 শট, 3 শট, এইগুলা নিতেন বেশি, বেশি মাস্টার শট উনি নিতেন না, ধরতেন না, যে টেলিভিশন হচ্ছে ছোট, এখানে মানুষ ইয়ে করতে পারবে না, আমার চরিত্রকে ইয়ে করো। তারপরে মেকআপ, উনি মেকআপ পছন্দ করতেন না, মেকআপ আর্টিস্ট লাগে গেট আপের জন্য, যেমন ধরো আমি একজন ডাকাত, আমার গাল কাটা আছে, ইয়ে স্টিচ করা আছে, এইটা করতে হবে গেট আপের জন্য। উনি চকচকা মেকআপ পছন্দ করতেন না। আমরা শেষের দিকে তো মেকআপ নিতামই না, শুধু পাফটা, ওই যে ঘামটা মোছার জন্য ওইটা ইয়ে করতাম, এরপরে আর নিতামই না। উনি ওই মেকআপ, কাপড়, ইয়ে টিয়ে তো ইয়ে করতেন না। আর শর্ট যখন নেওয়া হতো, উনি শুধু ফ্রেমটা দেখতেন, মনিটরে সামনে বসা থাকলে প্রথমে ফ্রেমটা দেখতেন, দেখে বলতেন হ্যাঁ ঠিক আছে শর্ট নাও। উনি পরে আর ইয়ে মনিটরে বসে থাকতেন না, উনি পাশে হাঁটাহাঁটি করতেন, দাঁড়িয়ে থাকতেন। ধরো আমার সিকোয়েন্স যদি হয়, আমার ডায়লগ আমি থ্রো করছি, ডেলিভারি দিচ্ছি, উনি পাশের থেকে, আমি হই আর যেই হোক, উনি নিজে আবার ওই চোখ বন্ধ করে ওই ডায়লগ বিড়বিড় করে নিজে বলতেন। উনার পছন্দ না হলে ওইখান থেকে বলতেন কাট কাট কাট, শর্ট কাটো, বলে দিতেন এই শোনো, এত আবেগ দেওয়ার দরকার নাই, এত কান্নাকাটি, এত চিৎকার, মানে ওই বুঝিয়ে দিতেন যে সিম্পলি কথাটা বলো, এখানে ওভার অ্যাক্টিং এর দরকার, ওভার অ্যাক্টিং উনি নিজেই পছন্দ করতেন না, ও খুবই অপছন্দ ছিল। তো উনি বলতেন সিম্পলি কথাটা বলো, আর কিছু না। তো এইভাবে করে উনি ওই পাশের থেকে বলে দিতেন, শর্ট নেওয়া হতো। তো এই ছিল ওনার কাজের ধারা। আর কেন আমি বললাম, তুমি আমাকে প্রশ্নটা করেছো অন্যদের সাথে উনার কোনো মিল আছে কিনা, ইয়ে কিনা, কোনো মিল নাই। উনি উনার লেখা, উনার গান, উনার গল্প ভাবনা, উনার বললাম না নিজস্ব জগৎ উনি তৈরি করতে পেরেছিলেন, এইটা মানুষের কাছে গ্রহণযোগ্য করতে পেরেছিলেন। উনি কমপ্লিট আলাদা একজন মানুষ ছিলেন, কারোর সাথে মিল নাই।
উনি উনার জগতে ছিলেন, উনার মতো করে কাজ করতেন। একদম তাই। আপাতমস্তক একদম ব্যতিক্রমতায় ভরপুর একজন মানুষ। এবং আপনি একটা কথা বলছেন, এটা আমি ব্যক্তিগতভাবে নিজেও জিনিসটা মানে দর্শক হিসেবে এই জিনিসটা মানে খেয়াল করেছি যে যখন ওনার কোনো একটা লেখা স্ক্রিপ্ট হয়তো অন্য কেউ ডিরেকশন দিচ্ছেন, সেটাও দেখলে মানে বুঝে ফেলা যায় যেটা নিশ্চয়ই স্যারের ডিরেকশন দেওয়া নয়। এবং যখন মানে হয়তোবা শুরুতে ইন্ট্রোডাকশনও দেখিনি, নাটকটা দেখতে বসেছি, ওটা কিছুক্ষণ দেখার পরই বোঝা যেত এটা স্যারের ডিরেকশন দেওয়া বা স্যারের লেখা। এরকম সম্পূর্ণ একটা হ্যাঁ, হ্যাঁ, ব্যতিক্রমতা সম্পূর্ণ হ্যাঁ, তার হ্যাঁ, মধ্যে আসলেই হ্যাঁ, ছিল। হ্যাঁ। আসলে খুব এটা চমৎকার বোঝা যেত কিছু উনি লিখে দিচ্ছেন, যে ছবি তো হয়েছে যেমন নন্দিত নরকে, তারপরে আরো কি কি যেন ছবি দারুচিনি করা দ্বীপ। হয়েছে, উনি লিখে দিচ্ছেন। কেউ করতো কি, উনার কিন্তু কোনো ডায়লগ চেঞ্জ করতো না। উনার একটা ডায়লগ, একটা দাড়ি কমা চেঞ্জ করতে হলেও ফোন করে জিজ্ঞেস করতো। এটা হায়াত চাচা আবুল হায়াত বলতেন যে হুমায়ূন আহমেদের, যেমন ওই যে মুস্তাফিজুর রহমান যখন শঙ্খনীল কারাগারে বানিয়েছেন, তখন তো আমি ছিলাম না, আমি গল্প শুনেছি। নওয়াজিশ ভাই কোথাও কেউ নেই যখন করেন, মুস্তাফিজুর রহমান, হ্যাঁ, হ্যাঁ। তো উনারা যখন এগুলা করতেন কি, হুমায়ূন আহমেদকে বসিয়ে রাখতেন, সেটে নিয়ে যেতেন, যে যদি কোনো চেঞ্জ লাগে আপনার স্ক্রিপ্টে কিন্তু কেউ কলম দিতে পারবে না, কেউ কাটতে পারবে না, আপনাকে লিখে দিতে হবে। তো উনাকে সেটে বসিয়ে রাখতেন এই কারণে। আর অন্য কেউ করতো না। ডিরেকশনের কথা যেটা বলছো যে অন্য ডিরেকশন দিছে, উনি লিখে নিছেন, এটা উনার মতো হইতো না। উনি নিজেও অনেকগুলো ছবি বানানো হয়েছে, খেলাঘর, তারপরে নন্দিত নরকে, তারপরে আরো কি যেন তেপান্তর না আরো কি ওই দারুচিনি দ্বীপ। বানিয়েছিলেন সৈয়দ আওলাদ ভাই। তো এইগুলা উনি দেখে উনি পছন্দ করেন নাই। দর্শকরাও বুঝে ফেলে যে এটা হুমায়ূন আহমেদের স্ক্রিপ্ট, কিন্তু উনার ডিরেকশন না। কারণটা হচ্ছে, উনি যখন ডিরেকশন দিতেন, স্ক্রিপ্ট ধরো লেখা আছে, উনি স্পটে এমন কিছু জিনিস এড করাতেন যেটা স্ক্রিপ্টে লেখা থাকতো না। এমন কিছু অ্যাক্টিভিটিস উনি জুড়ে দিতেন ইয়েতে, সিকোয়েন্সে, যেটা লেখা থাক, এই জিনিসগুলা ছিল ইউনিক। আর এইটা এত ক্লিক করতো, আমরা নিজেরাই ভাবতাম উনি এটা ভাবলেন কিভাবে। দেখার পরেও চিন্তা করতাম যে এটা হাউ ইটস পসিবল, এইভাবে মানুষ কিভাবে ভাবে, কি ভাবলেন উনি, কিভাবে। এটা স্ক্রিপ্টে কিন্তু থাকতো না। ইনস্ট্যান্ট যে ইম্প্রোভাইজেশন উনি করতেন, এটা স্পটে যাওয়ার পরে, ধরো তোমার আমার সিকোয়েন্স আমরা করছি, লেখা ছিল যে এই হবে, এই হচ্ছে, ওই স্পটে যাওয়ার পরে পরিবেশ, ওই অ্যাটমসফিয়ার দেখে উনি অন্য আরেকটা জিনিস জুড়ে দিতেন, এড করে ফেলতেন। ধরো এইখানে অদ্ভুত ধরনের একটা গাছ আছে, অথবা একটা ভাঙা পোড়া বাড়ি আছে, ওইখানে হচ্ছে লোকেশনটা, আমরা ওইখানে সিকোয়েন্স করতেছি। উনি করতেন কি, ওই বাড়িটাকে অথবা গাছটাকে ওই পারফরমেন্সের সাথে, ক্যারেক্টারের সাথে একটা কানেকশন করে ফেলতেন, জড়িয়ে দিতেন, মানে ওইটাকে করে নিতেন। বুঝতে পেরেছ আমার কথাটা? জি, উনি ওই বুঝতে পারছি। নিয়ে নিতেন। আবার ক্যারেক্টারকেও কোনো সময় ওইটার সাথে সম্পৃক্ত করে ফেলতেন। তো এই জিনিসগুলা তখন হয়তো কি, মানুষকে এমন ভাবে ওই জিনিসগুলা নাড়া দিত যে এই বাড়িটার সাথে এই ক্যারেক্টারের মানে এইভাবে উনি ভাবলেন, কিংবা এইভাবে অন্য আরেক জগতে নিয়ে যে ভাবনার চিন্তাটাকে অন্য জায়গায় নিয়ে যেতেন উনি। এই জিনিসগুলা উনি স্পটে করতেন। অসম্ভব দূরদর্শী একজন চিন্তাবিদ এবং মেধাবী মানুষ। আসলে হুমায়ুন সম্পর্কে যতই আমরা জানার চেষ্টা করছি, ততই মুগ্ধ হচ্ছি। এবং আমরা পরবর্তী স্ক্রিনে দেখছি, পেছনে আপনারা কাছাকাছি যখন দেখেছেন সেই গল্পগুলো যখন আমরা জানতে পারি, তখন আসলে একটা অন্যরকমের উপলব্ধি কাজ করে, অন্যরকমের একটা অনুভব কাজ করে। ভাইয়া, এবার যদি একটু বর্তমান কাজ সম্পর্কে আসতে চাই, বর্তমানে কি কাজ নিয়ে ব্যস্ততা চলছে বা বর্তমান সময়টা কি নিয়ে কাটছে, সেই কাজ সম্পর্কে যদি আমাদের সাথে শেয়ার করেন। হ্যাঁ, বর্তমান কাজ বলছি, মানে তেমন তো সব কাজ স্টাক, যে কাজগুলাই করছি, করার কথা স্টাক হয়ে আছে। এটা হচ্ছে, আমি হুমায়ুন ভাই সম্পর্কে আরেকটা লাস্ট একটা কথা বলি। জি জি, উনি প্লিজ। তো মেধাবী ছিলেন, অসম্ভব মেধাবী মানুষ। উনার মতো দেশপ্রেমিক মানুষ আমি খুব কম দেখেছি। উনি ক্রিকেট খেলা বুঝতেন না। বাংলাদেশ যখন ওয়ান ডে স্ট্যাটাস পেল, উনি ছবির, সিনেমার শুটিং ক্যান্সেল করে, যেদিন বাংলাদেশের খেলা, উনি সব ক্যান্সেল করে সবাইকে নিয়ে বসে বাংলাদেশের খেলা দেখতেন। আমরা সুইজারল্যান্ডে শুটিং করতে গেছি, অস্ট্রেলিয়াকে বাংলাদেশ হারিয়েছে, ওই দিন আশরাফুল সেঞ্চুরি করে 250 রান চেজ করে বাংলাদেশ জিতে। আমরা শুটিং করতেছি, হঠাৎ রাতে আবার বলে, স্বাধীন, বাংলাদেশের খেলা কবে? তখন আমি করে দেখি পরের দিন। সাথে সাথে ইবনে হাসান খান চ্যানেলের, যে হাসানকে বলো তাদের লস হলে আমি দিয়ে দেবো, কালকে আমরা শুটিং ক্যান্সেল, আমরা খেলা দেখবো সুইজারল্যান্ডের মতো জায়গায়। আচ্ছা। উনি বাংলাদেশের খেলা, অন্য দেশের খেলা দেখতেন না। আর ক্রিকেট তো বুঝতেন না, ওই যে আস্তে 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 করে আমাদের সাথে বসে। আর বাকি সব তুমি লেখাতে বলো, তোমার গানে বলো, সারা ছিল বাংলাদেশ কেন্দ্রিক, বাংলাদেশের মানুষ কেন্দ্রিক। উনি বেসিক সব জিনিস
বাংলাদেশের বাইরে উনার কোনো কথা ছিল না। উনার লেখাতে বলো, উনার ছবিতে বলো, উনার গানে বলো, মানে এই জিনিসটা ছিল। তো এইজন্য উনি অসম্ভব রকমের একজন দেশপ্রেমিক মানুষ ছিলেন। দেশকে খুব ভালোবাসতেন। দেশের মানুষকে খুব ভালোবাসতেন। তো বর্তমান কাজ বলতে আমি তোমাকে বলি যে আমি একটা ফিচার ফিল্ম, এটা বার্লিন মেট্রো ফিল্মস আর ইউটিউবের প্রোডাকশন ছিল। আমাদেরই এক ছোট ভাই ঢাকায় কাজ করতো, সে গ্রাজুয়েশন করতে চায় বার্লিন ফিল্ম স্কুলে। তো অলরেডি তার গ্রাজুয়েশন পিস সে শেষ করে জমা দিয়েছে, সে গ্রাজুয়েশনে পাসও করেছে। ওই ছবিটা এখন এইটা আমি ফার্স্ট লট বার্লিনে করে আসছি জার্মানিতে, সেকেন্ড লট ছিল ঢাকা। এইটা লকডাউনের আগে, প্রথম প্যান্ডামিক শুরু হওয়ার আগে ঢাকায় চলেও গিয়েছিল, আমার যাওয়ার কথা এটা গত বছর মার্চ এপ্রিলে। আচ্ছা তো সে আবার ফিরে আসে। পরে আরেক লট হচ্ছে বার্লিনে, এইটা প্রথম লট করা হয়েছে, এটা স্টাক হয়ে আছে। মহামারী যখন শুরু হয় ফেব্রুয়ারির 15 তারিখ আমরা আইসল্যান্ডে যাওয়ার কথা। এটা চিনবা তুমি, ইফতেখার চৌধুরী, ওই যে অগ্নি সার্চ যে বানিয়েছে, জি জি জি। আমি সে আমার কাজিন হয়, আমেরিকা প্রবাসী। দুইটা ছবি তার সাথে করেছি, ওয়ান ওয়ে আর বিজলি ছবিতে। এই ছবি ছিল, ছবির নাম আসর। এইটা পুরো ছবিটা শুটিং হওয়ার কথা ছিল আইসল্যান্ডে, প্রডিউসার হচ্ছে ইংল্যান্ডের। আমরা ফেব্রুয়ারির 15 তারিখ যাওয়ার কথা, তখন ওই যে মহামারীটা তীব্রভাবে বেড়ে যাচ্ছে। আমরা ডিসিশন নিলাম যে আমরা এখান থেকে যাব, ইফতেখার লন্ডন আসবে, ওখান থেকে আইসল্যান্ড, আর বাকি প্রোডাকশন টিম লন্ডন থেকে, সবাই ইন্ডিয়ান এখান থেকে যাবে, কিছু আর্টিস্ট বাংলাদেশ থেকে আসবে। এইভাবে ছিল। তো আমরা 15 তারিখ ফেব্রুয়ারি যাওয়ার কথা, এটা তখন ক্যান্সেল করা হলো, যে 15 তারিখ না করে তাও 12 তারিখ ফেব্রুয়ারি ক্যান্সেল করা হলো। 3 দিন বাকি আমাদের, আমরা ফ্লাই করব। করা হলো যে আরো এক সপ্তাহ আমরা দেখি কি হয়, কিন্তু এক সপ্তাহের মধ্যেই তো লকডাউন দিয়ে দেওয়া হলো। এইটা স্টাক আছে। বাংলাদেশে গত অক্টোবরে গিয়ে করে আসলাম বঙ্গবন্ধুর ওই কিলিংস এর উপরে। এটা বায়োপিক না, এটা পিরিয়ড পিক বলবো, পিরিয়ডিক ছবি। 570 আশরাফ শিশিরের ওই ছবিটা শুটিং করে আসলাম। আমার নভেম্বরেই যাওয়ার কথা ছিল, হইল না। ডিসেম্বরে যাওয়ার কথা ছিল, তারপরে যাওয়ার কথা ছিল। এটা পোস্ট প্রোডাকশনে একটু দেরি হচ্ছে, ডাবিং করার কথা। এইটা ঝুলে আছে। শেষ, শুটিং শেষ, সবকিছু শেষ, এখন পোস্ট প্রোডাকশনের কাজ বাকি। ফার্স্ট কাট হয়ে গেছে, এডিটিং এর কাজ কিছু বাকি আছে, কালার কারেকশন, তারপরে ডাবিং। এইটা গত মার্চে রিলিজ দেওয়ার কথা ছিল, দেরি হয়ে গেছে। এখন ভাবা হচ্ছে 15ই অগাস্ট, বঙ্গবন্ধুকে যেদিন মারা হয় ওই দিনই করা হবে। তারপরে আরেকটা ছবি, আজাদ ভাইয়ের বনলতা নামে একটা ছবি করার কথা, যেতে পারলাম না। তারপরে আমার ইচ্ছে ছিল যে এখন তো ফ্যামিলি এইখানে, বাচ্চারা এইখানে, আমি বাংলাদেশে গিয়ে নাটক করতে পারবো না, যেটা আমি কমিয়ে দিয়েছি। সিনেমা করব, চুজ করে করে ভালো সিনেমা। এন্ড এই 3-4টা তো আছে, আরো অফার ছিল। প্লাস ঈদের সময়, 2টা ঈদে আমার একটা ভাবনা ছিল যে 2 ঈদে গিয়ে আমি কাজ করে আসবো। আচ্ছা কোনোবারই এই লকডাউন তো 1.5 বছরের মতো হয়ে গেছে, প্রচুর কাজের অফার ছিল, পারলাম না। আরেকটা ছবি যেটা আতিক ভাই, আমরা একসাথে অনেক কাজ করেছি, নুরুল আলম আতিক ভাই আমার প্রোডাকশন, সিনেমাও করেছে ডুবসাঁতার। তারপরে জয়ার প্রথম সুপারহিট ধারাবাহিক মনে মনে, এটা ছিল আমার প্রোডাকশন। তারপরে আমরা নন ফিকশন একটা করলাম চন্দ্রবিন্দু, এটাতে উপস্থাপিকা থাকে শারমিন লাকি, এটা আমার প্রোডাকশন, আতিক ভাইয়ের করা। তো আরেকটা ছবি রেডি ছিল, এটা ছিল লাল মোরগের ঝুটি, এটা ময়মনসিংহে করেছে সে, আমি এ সময় দিতে পারি নাই, প্যান্ডামিকের মধ্যেই আতিক ভাই করেছে। তো এইভাবে এই প্যান্ডামিকের কারণে অনেকগুলো কাজ, আমার ভালো ভালো কাজ, যে আতিক ভাইয়ের কাজ আমি মিস করতে চাই না। আর এই প্রোডাকশনের সাথে আমি শুরু থেকে জড়িত ছিলাম। এটা লালমনির হাটে একটা পরিত্যক্ত এয়ারপোর্টকে ঘিরে এটা হওয়ার কথা ছিল, মুক্তিযুদ্ধ ভিত্তিক ছবি, পরে এটা ময়মনসিংহে করা হয়েছে। এই কাজটা হাতছাড়া হলো। অনিমেষ আইচের কিছু কাজ, আমার প্রিয় মানুষ অনিমেষ আইচ, তার কাজ আমার খুবই পছন্দ। তো এই ধরনের কিছু পছন্দের মানুষের কাজ আমি এইভাবেও আছে যে মোহন খান অলওয়েজ আমাকে, স্বাধীন তুই কবে আসবি, একটা ধারাবাহিকে কাজ করেছিলাম যে তুই যখনই আসবি, মেগা ধারাবাহিক নির্খোঁজে গান ছিল। তো এইটার জন্য যে তুই যখন আসবে, যেদিন আসবি ওই দিন থেকে আবার ওইখান থেকে শুরু, তুই কিন্তু আসছস, তোর করি নাই। তো আমার নিজের পছন্দের কিছু মানুষ যারা আমাকেও নিয়ে কাজ করতে চায়, আমিও তাদের সাথে কাজ করতে চাই। এটা আমার ধারণা ছিল, ছবি করব যেই সময় হয়, আর ঈদের নাটকগুলো করব, ঈদের বিশেষ বিশেষ নাটক, টেলিফিল্ম গুলো করবো। এইটা প্যান্ডামিকের কারণ করা হচ্ছে না। আর ছবি তো বললাম তো, 4টা ছবি আমার হাতে, 2টা শেষ হয় নাই,
আইসল্যান্ডেরটা শুরু হবে, এইটা সব পরিস্থিতি ঠিক হয়ে গেলে তারপরে তো আতিক ভাইয়ের এটা হাতছাড়া হলো, আলী ভাইয়ের একটা ছবি বনলতা, তারপরে আরেকটা ছবির চিন্তা ভাবনা, এটা আমাদের এক ছোট ভাই, সে ছবি বানাচ্ছে এখন, আগে নাটক করতো হয়তো চিনবা, শামীম আহমেদ রনি। সে আমাদের তিনজনকে নিয়ে ইংল্যান্ডে শুট করবে, তার প্রডিউসার রেডি, সে আমাকে বলে নাই, শুধু আমার কাছ থেকে পারমিশন নিয়ে মোটামুটি একটা পোস্টারও ফার্স্ট ড্রাফট করেছে। ভূত বিলাস নামে আমাদের তিনজনকে নিয়ে একটা কাজ করবে সে, এটা ইংল্যান্ডে শুটিং। এইটাও পরিস্থিতি ঠিক হলে শুরু হবে। সেপ্টেম্বরের 1 তারিখে এজাজ ভাই আসবে, উনার আর টিভির একটা প্রোডাকশন, একটা সিনেমা, উনি আসবে বাংলাদেশ থেকে, আর টেকনিক্যাল কিছু আসবে, আর আমি আর উনি মেইনলি, আর এখান থেকে বাকি কিছু ক্যারেক্টার নেওয়া হবে। এইটাও লো বাজেট একটা সিনেমা এখানে করতে চাচ্ছে। এটা ডেট নিয়ে রেখেছে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে 15 তারিখ আমার। তো এই হচ্ছে কাজের ইয়ে। প্যান্ডেমিকের কারণে আসলে অনেক কিছু আটকে গেছে বা আটকে রয়েছে। ইনফ্যাক্ট তারপর চমৎকার কিছু কাজের কথা বলেন, আমরা অবশ্যই অপেক্ষা করছি। বিশেষ করে ঈদ নাটকের কথাটা যেটা বললেন, এটা শুনে নিশ্চয়ই আপনার আমরা যারা ভক্ত রয়েছে তারাও অনেক আনন্দিত। আপনি বেছে বেছে স্পেশাল কাজগুলো করুন এবং প্যান্ডেমিক আশা করছি খুব দ্রুতই কেটে যাবে এবং ইনশাল্লাহ আবার আমরা আপনার কাজগুলো উপভোগ করতে পারবো। ভাইয়া, এই মুহূর্তে আমাদের একটা সেগমেন্ট থাকে হচ্ছে স্থির প্রশ্ন তড়িৎ উত্তর, মানে র্যাপিড ফায়ার টাইপের একটা রাউন্ড। আপনি বললে আমরা সেই রাউন্ডটাতে একটু চলে যেতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেতে পারো। ভাইয়া, প্রথম প্রশ্ন, এই মুহূর্তে আপনার প্রিয় নির্মাতা? এই মুহূর্তে, এখনকার সময় এই এই মুহূর্তে আমার প্রিয় নির্মাতা আতিক ভাই তো আছেই, অনিমেষ আইচ, আর এই যে রেহানা মরিয়ম নূর যে ছবিটা বানিয়েছে, অসাধারণ মেধাবী একজন মানুষ, আমাদেরকে কোন উচ্চতায় নিয়ে যাচ্ছে এটা আমরা বুঝতে পারবো। আমরা তো জানি তা ক্যান ফিল্ম ফেস্টিভ্যাল এটা মেইন ক্যাটাগরিতে চলে গেছে। এটা সত্যজিৎ রায়ের পথের পাঁচালী পরে কোনো বাংলা ছবি যায়নি। আসলে নিঃসন্দেহে এটা আমাদের জন্য আসলে গর্বের ব্যাপার। ভাইয়া, প্রিয় অভিনেতা? প্রিয় অভিনেতা আমার সব অভিনেতাকেই ভাল লাগে, কিন্তু একজন প্রিয় অভিনেতা যদি আমাকে বলতে বলা হয়, ওনাকে হারিয়েছি, আমি বলবো বাংলাদেশে যদি বলা হয় হুমায়ুন ফরিদি। হুমায়ুন ফরিদি। বাংলাদেশের প্রিয় অভিনেত্রী? বাংলাদেশের প্রিয় অভিনেত্রী আমার সুবর্ণা আপাকে খুবই ভাল লাগতো, আফসানা মিমিকে খুবই ভাল লাগতো, আমাদের পরের প্রজন্ম তারিনকে আমার খুবই ভাল লাগতো, বিপাশা হায়াত ভালো অভিনেত্রী, শমিকা স্যার ভালো অভিনেত্রী, যদিও এখন আর তারা করছেন না। খুব চমৎকার। নিজের কাছে নিজেকে দেওয়া সব থেকে বড় কমপ্লিমেন্ট? আমার কাছে আমার অন্যের দেয়া বড় কমপ্লিমেন্ট না, আপনার কাছে আপনার নিজের দেওয়া সব থেকে বড় কমপ্লিমেন্ট? এটা তো ওইভাবে আমার দেয়া কমপ্লিমেন্টস, আমি খুব তৃপ্ত মানুষ। তৃপ্ত মানুষ, এই আমার তেমন কোনো, আমি যে কোনো সময় ইচ্ছা করলে আমি ঘুমাইতে পারি, আমি সুখী থাকতে চাই, শান্তি থাকতে চাই। এই জন্য বললাম না নিজেকে এখন আর বেশি জড়াই না, বেশি বের হই না। এইটা আমার কাছে, আমি নিজেকে মাঝে মাঝে নিজে বাবা দেই যে গুড, ভেরি গুড, এইভাবে থাকতে চাই, যে ঝামেলা মুক্ত থাকতে চাই, অশান্তির মধ্যে থাকতে চাই না, হাসি খুশির মধ্যে থাকতে চাই। এটা আমার কাছে আমার খুব ভালো লাগে। বেশ চমৎকার। এবার যদি একই প্রশ্ন করি যে নিজের কাছে নিজের করা সব থেকে বড় অভিযোগ? নিজের কাছে নিজের সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে আমার আলসেমিটা, আমার কাছে নিজের কাছে নিজের অভিযোগটা, যে মাঝে মধ্যে হয় কি, মাঝে মধ্যে আমার স্পিরিট বেড়ে যায়, তখন না ঘুমিয়ে কাজ করতে পারি, মানে মনে হয় কি, মানে বুলেটের মতো সবকিছু হয়ে যাচ্ছে, ফাস্ট হয়ে যায় সবকিছু। আবার কোনো কারণে কোনো এক সময় পিরিয়ডিক এইগুলা হয়, কোনো সময় আমি ডিমোরালাইজড হয়ে যাই, কিছুটা ডিপ্রেসড, বিষণ্ণতায় ভুগি, তখন আমার স্পিরিটটা কমে যায়। এই জিনিসটা নিজেকে নিজে, এটা আমার কাছে আমার অভিযোগ, আমি কন্ট্রোল করতে পারি না এটা। আমার কাছে মনে এটা নেচার কন্ট্রোল করে, এটা আমার ইয়েতে নাই, আয়ত্তের বাইরে। আচ্ছা, এবার যদি বলি কোন ধরনের চরিত্র নিজের কাছে সব থেকে বেশি চ্যালেঞ্জিং মনে হয়, বা ইন সেন্স করে তৃপ্তি পান কোন ধরনের চরিত্র? আমার চ্যালেঞ্জ কঠিন চরিত্র যেগুলা, যেমন আমি হুমায়ুন ভাই শেষে আমাকে দিতেন, যে চন্দ্রকথার কথা বলি, চন্দ্রকথা ছবিতে আমি তো প্রডিউসার ছিলাম, আমাকে নাম বলবো না, অনেক বড় বড় অভিনেতা, জাহিদ ভাইকেও বলা হয়েছিল, জাহিদ হাসানকে, তারপরে আরো কাকে যেন, হুমায়ুন ভাই নিজে বললেন আমার চরিত্র থাকতো এটাতে আমি করতাম, আমাকে বললেন স্বাধীন, যেহেতু তুমি এটা প্রডিউসার, তোমাকে চ্যালেঞ্জিং এটা নিতে হবে। এই পক্ষাঘাত রুগী, সে শুয়ে থাকে, শুধু ফ্ল্যাশব্যাকে উঠে
আর চম্পার মতো মানুষ হচ্ছে আমার কো আর্টিস্ট। চম্পা তখন পদ্মা নদীর মাঝি, টার্গেট, লাল দরজা করে সুপারহিট বাংলাদেশে, ইন্ডিয়ায়। উনার মতো উনি বয়সেও আমার বড়। তো আমাকে বললেন যে শোনো, এইটা অন্য আরো ভালো ভালো অ্যাক্টররাও এইটা করতে যাবে না, এটা রিস্কি। কারণ একটা মানুষ শুয়ে থেকে পুরো ছবিতে অভিনয় করবে, আবার খুব রাগী বদমেজাজি একটা মানুষ। তো অভিনয়ের অনেক ইয়ে আছে, কিন্তু এই রিস্কের কারণে অনেকে করবে না। তোমাকে এই চ্যালেঞ্জিংটা নিতে হবে। এইটা আমি নিয়েছিলাম, আমি করেছি, উনি পছন্দ করেছেন। আর উনি ফান করে বলেছেন দু এক জায়গায় যে চন্দ্রকথায় আমি স্বাধীনকে শুইয়ে রেখেছিলাম, পরে দেখি স্বাধীন তো নিজে হাঁটা শুরু করে দিয়েছে, দৌড়াচ্ছে। তো আমি সবসময় আনকমন, আনপ্রেডিক্টেবল ক্যারেক্টার আমি করতে চাই। আমি গতানুগতিক ক্যারেক্টার আমি করতে চাই না, ভদ্র নম্র অবভিয়াস ক্যারেক্টার করতে চাই না। যেই এই জিনিসটা হুমায়ুন ভাই আমাকে দিয়ে করাতেন। উনি একবার বলেও ছিলেন যে স্বাধীন হচ্ছে আলু। পরে আমি বলছিলাম যে আলু মানে কি, যে আলু হচ্ছে স্বাধীনকে খ্রিস্টানও মানায়, বৈদেশিও মানায়, হিন্দু মানায়, মুসলমান মানায়, হুজুর মানায়, চোর মানায়, স্কুল মাস্টার মানায়। যেই ক্যারেক্টার আমি ইয়ে দেই, যেমন সৌরভ নামে আমার একটা টেলিফিল্ম আছে, এইটাতে সবাই বলেছিলেন এটা করার কথা ছিল চ্যালেঞ্জার ভাই। পরে শঙ্কর শাহজালকে, দাদাকে খোঁজা হয়েছিল, পারেন নাই। পরে এজাজ ভাইকেও চিন্তা করা হয়েছিল, পারেন নাই। পরে আমি করার কথা ওই দারোগাটা, আমাকে ওই কর্মচারীদের কাপড় আনিয়ে ছেঁড়া, জুতা টুতা, লুঙ্গি টুঙ্গি, ঘামের গন্ধ, ফতোয়া টতোয়া শার্ট দিয়ে বললেন স্বাধীন এগুলা পরো, তোমাকে এই ক্যারেক্টার, কুদ্দুস ক্যারেক্টার করতে হবে। তো ওই সময় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে শুরু করে যারা ছিলেন সবাই বলেছেন যে উনি কোনোদিন গ্রামে থাকে নাই, উনি আসছে ইংল্যান্ড থেকে, উনি বৈদেশি একটা ইমেজ হয়ে গেছে, সবসময় শহরের ক্যারেক্টার আপনি দিয়েছেন। গ্রামের না খাওয়া মানুষ, ওই যে খেতে কাজ করা, সবজি বিক্রি করে, এই করে সেই করে, এই ধরনের একটা ক্যারেক্টার উনি কিভাবে করবে? আর এইখানেও কো আর্টিস্ট আমার কে, শামিমা নাজনীন। শামিমা আপা আমার বয়সে অনেক বড়, সিনিয়র আর্টিস্ট। হুমায়ুন ভাই বললেন আমি হুমায়ুন আহমেদ, আমি জানি কি করতে হবে, আর আমি স্বাধীন রে চিনি, স্বাধীন এটা পারবে, এটা স্বাধীন করবে। পরে আমি এটা করেছিলাম। তো আমার এই চ্যালেঞ্জিং ক্যারেক্টার, আনপ্রেডিক্টেবল ক্যারেক্টার করতে আমার ভালো লাগে। যেইটা ধরো তুমি যদি আমার ডিরেক্টর, তুমি ভাবতে পারবা না আমি করতে পারবো, আমি এই চ্যালেঞ্জ নিতে চাই, তোমার ভাবনাটাকে আমি ইয়ে করে দেবো যে না আমি পারবো। তো আমি এই 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 ধরনের ক্যারেক্টারই পছন্দ করি, আনপ্রেডিক্টেবল এন্ড চ্যালেঞ্জিং ক্যারেক্টার। খুব চমৎকার। আমি যদি বলি যে এই মুহূর্তে আপনার চোখে আমাদের ইন্ডাস্ট্রিতে মোস্ট ওভাররেটেড অ্যাক্টর এন্ড অ্যাক্ট্রেস কাকে মনে হয়? ইদানিং খুব মোশাররফ করিম তো ভালো অভিনেতা, খুবই শক্তিমান অভিনেতা, এটা বলার কোনো অবকাশ নেই। বর্তমানে খুব ভালো অভিনয় করছে নিশো। নিশোকে আমি নিজে বলেছিলাম, নিশো যখন প্রথম দিকে, যেটা আমার মোশাররফ করিমকেও, আমরা হই হই রই রই নামে নারায়ণগঞ্জে একটা নাটক করতে গিয়েছিলাম, ওই সময় পর্যন্ত মোশাররফ করিমকে ছোট ছোট ক্যারেক্টার দেওয়া হতো। ওই নাটকে, ধারাবাহিক নাটক দিবেন্দু দাসের, ছোট একটা ক্যারেক্টার, পাগল, পায়ে ওই যে বেড়ি বাঁধা, গাছের সাথে বেঁধে রাখা। আমি প্রথম, এর আগে আমি মোশাররফ করিমকে চিনতামই না। ওই যাওয়ার পথে আমরা যখন যাচ্ছি মগবাজার থেকে, তোমালিকা আমাকে পরিচয় করিয়ে দেয় যে স্বাধীন ভাই হচ্ছে মোশাররফ করিম, সে থিয়েটারে অভিনয় করে, খুব ভালো অভিনেতা, আমাদের কলিগ। ওই প্রথম পরিচয়। এর আগে আমি নামও শুনি নাই, চিনিও নাই। শুটিং এ যাওয়ার পরে আমি যখন ওই ছোট পাগলের ক্যারেক্টারটা আমি দেখলাম, আমি মুগ্ধ হয়ে দেখলাম। আমি গিয়ে জড়াই ধরে বললাম ভাই আপনি তো খুবই ভালো অভিনয় করেন, আপনি তো অনেক ভালো অভিনেতা। মুশারফ ভাই তখন আমারে, এইটা মুশারফ ভাইয়েরও মনে আছে, আমরা একই বয়সী হবো অথবা সামান্য ছোট হইতে পারে মুশারফ ভাই আমার থেকে, তো এখনো আমাকে, এরপরে আমরা অনেক কাজ করেছি একসাথে। আমি ওই দিন বলার পরে উনার রিয়াকশনটা এইভাবে ছিল যে ভাই আপনি তো বললেন আমি ভালো অভিনেতা, কিন্তু আমাকে তো কেউ চরিত্র দেয় না, আমাকে ভালো কাস্টিং দেয় না, বড় কোনো ক্যারেক্টার দেয় না। এই কথাটা মোশারফ ভাই আমারে বলছিল। তারপরে কিন্তু এই মোস্তফা সরোয়ার ফারুকি ভাইয়ের কেরম করার পর থেকে, লাবলু ভাইয়ের ওই সময় আরো কি ছিল, ওইখান থেকেই তো টার্নিং পয়েন্ট, মানে মোশারফ করিম। কিন্তু মোশারফ করিম যে ভালো আমি বলছি বলে না, আমি দেখে, এর আগে তো দেখি নাই, আমি দেখে বলছি মুগ্ধ হয়ে। আমি শর্ট কাটার পরে গিয়ে বলছিলাম যে ভাই আপনি অসাধারণ অভিনেতা, আপনি এত ভালো অভিনেতা। তখন উনি দুঃখ করে বলছিল যে ভালো অভিনেতা হয়ে করবোটা কি ভাই, এই দেখেন আমাকে এই ক্যারেক্টার দেওয়া আছে, আমাকে তো কাস্টিং দেয় না কেউ, ভালো চরিত্র দেয় না, সুযোগ দিচ্ছে, পাচ্ছি না। এই হচ্ছে, এই নিশোকে আমরা মানিকগঞ্জে শুটিং করছিলাম, এটা ছিল গোলাম সোহরাব দুদুলের সবুজ নক্ষত্র, এটা ফুটবল, মফস্বলের ফুটবল টুর্নামেন্টের উপরে ইয়েটা ছিল। তো ওইখানে কোন এক কো আর্টিস্ট, মানে টেলিমিডিয়ারে, আমি নাম নিচ্ছি না, আমার সামনে, আমি দেখতে পাচ্ছি না, আমার সামনে কন্টিনিউয়াসলি তারে আন্ডারমাইন করা, আন্ডার এস্টিমেট করা, জ্ঞান দেয়া, এই তুই এটা করিস কেন, এইভাবে করবি না, তুই এই না, ওই কন্টিনিউয়াস জ্ঞান দেয়া। আর তারে এক পর্যায়ে এক ধরনের সে নার্ভাস হয়ে গেছিল,
নার্ভাস করে ফেলা হয়েছিল। সে আমাকে নিজে বললো, ভাইয়া স্বাধীন ভাই দেখেন তো, উনারা তো এক সময় নতুন ছিল, অনেক সবাই স্ট্রাগল করে একটা জায়গায় আসতে হয়, নিজেকে এস্টাবলিশ করতে হয়। এই লাইন কিন্তু ইজি না, ইজি হলে যে কেউ করে ফেলতে পারতো। অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরাও ওই পলিটিক্স এর কারণে, এইগুলার কারণে টিকতে পারে না, পরে ঝরে পড়ে যায়। তো এইখানে তো আমি চেষ্টা করতেছি, আর উনি এত জ্ঞান দিচ্ছে কেন? আমি তার একটা কথা বলেছিলাম যে তুমি একটা কাজ করবা, তুমি খুবই ভালো অভিনেতা, খুব ভালো করবা, আর এইগুলা করে তোমাকে কিন্তু ইয়ে করা হচ্ছে, ওই যে নার্ভাস করে ফেলা হচ্ছে, তোমার কনফিডেন্স লেভেল নিচে চলে যাবে। বললাম, কখনো এটা করবা না, তোমার কনফিডেন্স, তোমার স্পিরিট হাই রাখবা। আর এই যে কথা, এই যে জ্ঞান, এইটা আমরা চাইলে কিন্তু, যে একজন কথা বলছে আমি ইচ্ছে করে এটা শুনছি না, কিন্তু পাশে বসে আছি, এটা কিন্তু করা যায়। আমরা যারা থিয়েটার করি, আমরা যারা থিয়েটার ট্রেনিং আছে, প্র্যাকটিস আছে, অভিনয় আছে, এইটা আমরা ইগনোর করতে পারি। আমি তার এই কথাটা বলছিলাম, তুমি যেইটা শোনার ওইটা শুনবা, আর এত ধারে কাছে যাবা না, এগুলা ওই যে ওভারলুক করবা। তুমি ভাবটাও এমন রাখবা যে আপনার কথা আমি বেয়াদবি করবা না, সিনিয়র এই সেই, মানে এটা করার দরকার নেই, তুমি বুঝতেই দিবা না। আর এমন ভাবে তোমার অ্যাটিটিউডটা রাখবা যে তুমি পাত্তাই দিচ্ছ না, ইগনোর করছো। তখন এটা আমি এই জন্য বলছিলাম যে আমাদের দেশে টিজ করে না, যারা টিজিং করে, ইভ টিজিং এর কথা বলছি না, ওই যে কোনো একটা ইয়ে নিয়ে নাম দিয়ে দেয়, ইয়ে দিয়ে টিজ করে, তো এটাতে রিয়েক্ট করলে ওরা মজা পায়, যে টিজ করছে আরো করবে। আর যাকে টিজ করা হচ্ছে সে যদি কোনো রিয়েক্ট না করে, এটারে ইগনোর করে, ডেম কেয়ার একটা ভাব রাখে, তখন এরা আর মজা পায় না। তখন ওরা ভেবে নেয় না এই কাজ তো হচ্ছে না, ও তো খেপতেছে না, তখন অটোমেটিকলি ওরা বাদ দিয়ে দেয়। এই কথাটা আমি নিশোকে মানিকগঞ্জে, আমি জেলা স্টেডিয়ামে আমি বলেছিলাম, সে নার্ভাস ইয়ে হয়ে যাচ্ছে, আমাকে যদি বললো, স্বাধীন ভাই দেখেন তো এটা কি ঠিক হচ্ছে, এটা কি আমার কি করা, তোমার সাথে অন্যায় করা হচ্ছে, বাট এখানে ঝগড়ায় যাবা না, ইয়েতে যাবা না, তুমি এই টেকনিকটা ইউজ করবা, আর পাত্তাই দিবা না। আজকে নিশু এই সময়ের সবচেয়ে শক্তিমান, জনপ্রিয়, ভালো অভিনেতা, তার কাছে অনেক ফিল্মের অফার আসতেছে, সে ফিল্মে যাচ্ছে না। এটা ইফতেকারের একটা ছবি, আমিও কথা বলছিলাম যে ইয়ে, নিশো তুমি ছবি করছো না কেন? যে স্বাধীন ভাই, নাটক আর ছবি তো ডিফারেন্ট ইয়ে, আমার একটা জায়গা তো তৈরি হয়েছে। আর আমাদের টেলিমিডিয়ার থেকে সে কয়েকটা এক্সাম্পলও দিল, যে আফজাল ভাই থেকে শুরু করে জাহিদ হাসান, মাহফুজ আহমেদ, ইয়ে মীর সাব্বির, আরো অনেকে চেষ্টা করেছেন সিনেমা করা, কিন্তু সিনেমায় কিন্তু স্টাবলিশ হতে পারেন নাই। পরে অনেকে নিজের জায়গাটাও হারিয়েছেন, আবার ফিরে আসতে সময় লেগেছে। তো সে তার কথা হচ্ছে যে না, আমি আমার এমন একটা জায়গা, আমি তো সময় দিতে পারছি না, কেন আমি ব্যতিক্রম ধর্মী, যেটা ফরিদি ভাইয়ের কাছ থেকে টিপস পেয়েছিল সে। ফরিদি ভাই তারে একবার ফোনে ওই যে যেই কি এনটিভির যে শো থেকে সে আসে, এই যে কি যেন রিয়েলিটি শোটা ছিল, তারপরে শুটিংও বলছিলেন যে অভিনেতা হবা না হিরো হবা। তো সে বলছিল আমি হিরো হতে চাই, কি করতে হবে? যে সব সময় অভিনেতা হওয়ার চেষ্টা করবা, হিরো হবা না। তুমি যদি অভিনেতা হতে পারো, তুমি হিরো হবা, ভিলেন হবা, সব হবা। আর যদি তুমি হিরো প্রথম থেকে ভাবসাব আর মাথায় এটা ঢুকাই ফেলো, তুমি অভিনেতা হতে পারবা না, আগে অভিনেতা হও। এই জিনিসটা তার মাথায় ইনজেকশনের মতো ঢুকেছে নেশুর। সে স্টাইলটাও কিন্তু ফরিদি ভাই স্টাইলে করে, অনেক পাগল ছাগল আনকমন ক্যারেক্টার সে করতেছে এখন। তো এই সময়ের সবচেয়ে পাওয়ারফুল শক্তিমান অভিনেতা আমি বলবো নিশো, আমি তার দারুণ ভক্ত এখন। চমৎকার। আর অ্যাক্ট্রেস? অ্যাক্ট্রেস তিশা ভালো করে, অনেকে ভালো করছে, কিন্তু যেমন তানজিন তিশার আমি শুরুটা দেখেছি আমাদের সাথে কোরিয়াতে ওই সময়, এখন আমি কিছু খারাপ না, ভালো করছে, মেজাবিন ভালো করছে, কিন্তু ওইভাবে আমি নিশো যেইভাবে কাজ করছে ওই লেভেলে আমি কেউ এখন কাজ করছে, মানে ফিমেল আর্টিস্ট, যে নায়িকা বলো আর এই বলো, এই ওই লেভেলের কেউ নাই, মানে খুব ভালো লাগছে, খুব ভালো করছে, এটা আমি বলতে পারবো না, মানে আমার চোখে পড়েনি। আর আমি তো দেশের বাইরে, বাট নিশুর আমি নিজে খোঁজে ইউটিউবে ইয়েতে আমি দেখি, তাকে আবার জানাই যে নিশু তোমার ওই কাজটা দেখেছি, তোমার নতুন কাজের আমি খোঁজ রাখি। তো ওইভাবে কোনো নায়িকার যে খোঁজ রাখি, মানে এটা তো ইচ্ছে করে হয় না, এটা তো ভিতরের থেকে আসে, তো ওই জিনিসটা নাই, কেউ ওইভাবে আমি ইয়ে হচ্ছে পাচ্ছি না। যদি বলি যে আমাদের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আপনাকে একটা জিনিস চেঞ্জ করতে বলা হলো, তাহলে আপনি কোন জিনিসটা চেঞ্জ করতে চাইবেন? আমাদের ইন্ডাস্ট্রির ব্যাপারে তো অনেক জিনিসই চেঞ্জ করার, একটা তো কোনটা রেখে কোনটা,
আমাদের আচ্ছা, যেকোনো একটা জিনিস তিনটা চেঞ্জ জিনিস। করে, যেটা আমাদের নাটকটা যেটা হয়েছে, মানে ভাষাটা যেই জায়গায় দাঁড়িয়েছে, জি, যে আইসোস গেসোস খাইসোস, এই বেটা হেই বেটা, এইটা কোনো আঞ্চলিক ভাষা না। আঞ্চলিক ভাষা কিন্তু ইয়ে না, অন্যায় না। আঞ্চলিক ভাষায় প্রত্যেকটা অঞ্চলের ভাষায় নাটক হইতে পারে। এটা হুমায়ুন আহমেদের নাটক, উনি ময়মনসিংহের ভাষা কিন্তু জুড়ে দিয়েছেন। এইটাই বিটিভির ইয়ে হয়েছে। কিন্তু এইখানে ওই যে কানে লাগে এই ধরনের কোন ল্যাঙ্গুয়েজ ভাষা কিন্তু ইউজ করেন নাই। তো আমাদের দেশে আমি একটা জিনিস যদি বলো, স্ক্রিপ্ট ছাড়া যে নাটক বানানো, ক্যামেরার সামনে দাঁড় করায় একটা সিচুয়েশন ওই চলতেছে তো চলতেছে, কন্টিনিউয়াসলি চলতেছে, কোন জায়গায় কাটা হবে, ওই যে গেনার 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 আর রিপিট, যেহেতু স্ক্রিপ্ট নাই, এই জি, এই জিনিসের সাথে ভাষাটা, যে আইসোস গেসোস, এটা কোন অঞ্চলকেও রিপ্রেজেন্ট করে না, শুদ্ধ ভাষাও রিপ্রেজেন্ট করে না। যে আঞ্চলিক হলে যে খারাপ ভাষা তা না, আঞ্চলিক ভাষাও তো শ্লীল ভাষা, সুন্দর ভাষা, এটা যথাযথভাবে যদি ইয়ে করা হয়। কিন্তু ইদানিং আমাদের নাটকে স্ক্রিপ্ট ছাড়া শুটিং করা, গল্প তৈরি করা, ক্যামেরাম্যান আর যে কাউকে নিয়ে দাঁড় করাই দেয়া, আর্টিস্ট লাগে না, যে কাউকে দাঁড় করাই দেয়া হয়। এই জিনিসের সাথে ওই যে ভাষাটা আমি প্রথমেই চেঞ্জ করব, যদি আমার ক্ষমতা থাকে আর আমাকে বলা হয়, এইটাই প্রথমে চেঞ্জ করব। যে আইসোস গেসোস খাইসোস, এটা কোন অঞ্চলের ভাষাও না, বাংলাদেশের কোনো ভাষা না, কোত্থেকে যে এই ভাষাটা স্টাবলিশড হয়ে গেছে, এইটা এখন আমি ইদানিং বেশি দেখি। খুব চমৎকার বলেছেন ভাই এটা। একদম শেষ প্রশ্ন যদি বলি, নিজেকে যখনই আয়নার সামনে দেখেন কোন কথাটা সবথেকে প্রথমে মনে হয়, বা কোন কথাটা সবথেকে বেশিবার মনে হয়েছে? আয়নাতে শুধু ওই যে টুথব্রাশ যখন করি, আর এত তো ইয়ে টিয়ে করি না, মেকআপ শুটিং এর সময় ইয়ে করতে, আয়নার সাথে খুব কম যাই, আয়নাতে নিজেকে ভাল লাগে না। তবে আমার কি বলবো, নিজেকে নিয়ে গর্বও করি না, কিন্তু আয়নাতে নিজেকে ভাল লাগে না। আয়নাতে গেলে নিজের সাথে যে আছে না, অনেকে কথা বলে, অনেকে আহ, প্রতিচ্ছবি, মানে জি। ওইভাবে তেমন আমার কোনো ইয়ে না, ভাল লাগে না। সো দ্যাট ওয়াজ আওয়ার স্থিত প্রশ্ন তড়িৎ উত্তর রাউন্ড। এবং মানে কেন খুব ভাল লাগে না চমৎকার। আমি বলি, মানুষ, জি, বেশিরভাগ মানুষ আমি দেখেছি, মানুষরা করে কি কারো মতো হতে চায়। তো আয়নায় যখন নিজেকে দেখে, মানে নায়িকারা হোক আর যেই হোক, ঐশ্বরিয়া রায়, সে যখন আয়নায় তাকে দেখে সে তাকে পছন্দ করে না। এই যে মোশাররফ করিম একটা কথা বলছিল, সে বলছিল যে আমি আয়নাতে নিজেকে দেখে অবাক হয়ে যাই, যে মানুষ আমাকে কেন পছন্দ করে। নিজেকে দেখে আমি নিজেকে প্রশ্ন করে, সে বলছিল যে মানুষ কি কারণে আমাকে পছন্দ করে, কি দেখে আমাকে পছন্দ করে। মানে এই, তো আয়নায় কেউ কাউকে পছন্দ করে না। আমি কি জন্য কথাটা বলছিলাম, অন্য আয়নার একটা সামনে কারণে নিজেকে কথাটা দেখে বলছিলাম। হ্যাঁ, ও আচ্ছা, আয়নার সামনে দেখে মানুষ পছন্দ হয়। হয় কি, হিউম্যান সাইকোলজি, বেশিরভাগ মানুষ, সে যে কোনো প্রফেশনেই থাকুক, তার একটা রোল মডেল থাকে, তার প্রিয় মানুষ থাকে। এটা নায়ক নায়িকাও হইতে পারে, সিঙ্গারও হইতে পারে, একজন প্রফেসর হইতে পারেন, একজন পলিটিশিয়ান হইতে পারেন, একজন ফুটবল প্লেয়ার হইতে পারে, যে কেউ হইতে পারে। তো মানুষ অলওয়েজ, ছেলে হোক মেয়ে হোক, অন্য কারো মতো হতে চায়, অন্য কারো মতো নিজেকে ভাবে। তখন আয়নায় যখন তাকে দেখে, সে ওই মানুষের মতো সে কাপড় পরতে চাইবে, হেয়ার স্টাইল করতে চাইবে। এইটা কিন্তু মানুষ করে, শিক্ষিত অশিক্ষিত সব শ্রেণীর মানুষ করে। আমি কি কারণে আমি জানি না, আমার ছোট থেকেই আমি কারো মতো হতে চাইনি, এখনো চাই না। আমি আমার মতো হতে চাই। এই জন্য যে আমার খুব খারাপ লাগে আর খুব ইয়ে লাগে, এইটাও না, অপছন্দ, মানে খারাপ ভাল লাগে না এইটাও না, আর খুবই যে মুগ্ধ হয়ে যাই নিজেকে দেখে তাও না। আর আমি যেটা বললাম, যে আমি ছোট থেকে কারো মতো হতে চাইনি, আমি আমার মতো হতে চেয়েছি। আমার নামই স্বাধীন, আমি খুব স্বাধীন চেতা মানুষ। আমি আমার মতো, এইটাই আমি আয়না, এই জন্য আয়নার সামনে আমার তেমন কিছু বলিও না, আয়নার সামনে বেশিক্ষণ থাকিও না। বাহ! খুব খুব চমৎকার কিছু কথা বলেছেন ভাই। ইনফ্যাক্ট আপনি শুরুতেও বলছিলেন যে আমি খুব সুখী মানুষ, সুখী হতে পছন্দ করি। আমি যেমন আছি তেমন থাকতেই পছন্দ করি। খুব চমৎকার। অসংখ্য ধন্যবাদ ভাই। আমি যদি একদম প্রোগ্রামের শেষ প্রান্তে চলে এসেছি আমরা। যদি একটু জানতে চাই যে আমাদের এন্টারটেইনমেন্ট ট্যুরেতে আড্ডা দিতে আপনার কেমন লাগলো? আড্ডা তো পছন্দ করি, আড্ডা প্রিয় মানুষ। এই ইদানিং আমি বলি যে আমাকে জাহিদের মাধ্যমে ইয়ে হলো, সে রাকায়েত মায়ের কথা বললো, চারু নিরমে আছে, তারপরে 570-এ সে কাজ করেছে বলল। আমার সাথে দেখা হয়নি, সে একটা আর্মি মেজরের রোল মনে হয় করেছে। আমি তো আসলে আর ইয়েতে করেছি, তো দেখা হয়নি। সে বললো ভাইয়া আমি এটাতে করেছি। সে আমারে অনুরোধ করলো যে এই ধরনের আমরা পজিটিভ ভাইবস নিয়ে আমরা এই জিনিসটা করি।
তো আপনি যদি একটু সময় দেন। তা আমি তার কথা শুনে ইন্টেনশন যেটা, আমি গ্রুপটাও পেজটাও দেখলাম, দেখে প্লাস থিয়েটারের একটা মানুষ, আমাদেরই ছেলে, তখন আমি রাজি হয়েছি। ইদানিং আমি কিছুটা বিরক্ত, আমি তোমাকে বলি। ইউটিউব আসার পরে আমাদের এখানকার একজন সিনিয়র রাইটার আপা, উনি একটা শব্দ ইউজ করেছিলেন ইউটিউব চ্যানেল সম্পর্কে। ইউটিউব চ্যানেলকে উনি বলেন পকেট টিভি, পকেট টিভি। মানে যার যা ইচ্ছা মতো ইউটিউব চ্যানেল করে ফেলতেছে, অনুষ্ঠান করে ফেলতেছে, মানে কোনো মানের কোন দিক দিয়ে কোনো চিন্তা ভাবনা নাই, ভাষার দিক দিয়ে নাই, উপস্থাপনার দিক দিয়ে নাই, মানে ঘরে ঘরে হয়ে গেছে। তো এইটা অনেকে আমাকে, মানে বললাম না আমি আগে যে শুধু ইউকে না, ইউকে থেকে তো যে কোনো জায়গা থেকে করা যায়। আমি বাংলাদেশের ইউনিভার্সিটির ইয়ে করেছি যে মানুষের কাজে লাগবে, এর সৃজনশীল কোনো আড্ডা হবে, এই ধরনের ইয়ে ছাড়া আমি করি না। এটা আমাকে বন্ধ করার জন্য আমি এই নিজেকে মানে বিরক্ত হয়ে পড়েছিলাম। আর এত কল, এত সুপারিশ, মানে যে একজনকে হয়তো আমি না করে দিয়েছি, আরেকজনকে, আমার পরিচিত আরেকজনকে দিয়ে আমাকে ফোন করানো হচ্ছে যে এইটা করে দেন, এইটা ইয়ে করে দেন, এইটা করেন, আসেন। তো বিরক্ত হয়ে গিয়েছিলাম। এটা বন্ধ করার জন্য শেষ পর্যন্ত আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম, লিখেওছিলাম যে আমাকে এই ধরনের পকেট টিভি থেকে যদি ইনভাইট করা হয়, হ্যাঁ ঠিক আছে আমি করব, কিন্তু আমাকে ইউকে কারেন্সিতে 250 পাউন্ড আমাকে দিতে হবে। তারপরেও আমি দুই একটাতে আমাকে টাকা দিয়েও নিয়েছে, করেছি। আচ্ছা মানে আমি জাস্ট এটা করেছি বন্ধ করার জন্য। তো আমি যখন দেখলাম তোমাদের জাহিদের কাছ থেকে শুনলাম গ্রুপ সম্পর্কে, আগের ইয়েটা মনে হয় অরুণাদির সাথে করা হয়েছে, জি। ইন্টেনশন পজিটিভ ইয়ে, এগুলা দেখে আমার মনে হয়েছে যে হ্যাঁ এটা আমার করা যায়, এটা আমি করব। করলামও, অনেকক্ষণ কথা বললাম, প্রায় তো 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে। আসলে ভালো আড্ডায় লেগেছে। কখন সময় পেরিয়ে গেছে একদম ঠিক। মানে ইনফ্যাক্ট আমার কাছে তো মনে হচ্ছিল আড্ডাটা আরো অনেকক্ষণ চলুক, তারপরেও আপনার ব্যস্ততা সব মিলিয়ে আপনি যে আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের দর্শকদেরকে সময় দিয়েছেন, এর জন্য আপনার প্রতি অসংখ্য কৃতজ্ঞতা, অসংখ্য ধন্যবাদ ভাই এন্টারটেইনমেন্ট টুডে পরিবারের পক্ষ থেকে। এবং যারা এতটা সময় আমাদের সাথে ছিলেন, আপনাদের পছন্দের অভিনেতাকে, আপনাদের পছন্দের মানুষকে আপনাদের সামনে কতটুকু মেলে ধরতে পেরেছি জানি না। আসলে এত কম সময়ে একজন স্বাধীন খসরু, আপনাদের প্রিয় অভিনেতাকে আপনাদের সামনে মেলে ধরা সম্ভব নয়, তবু যতটুকু চেষ্টা করেছি তার কাছ থেকে বিভিন্ন অভিজ্ঞতা জানতে, আপনাদেরকে জানাতে, ইনফ্যাক্ট আপনাদেরকে আনন্দিত করতে পেরে আমরা আনন্দিত, আমরা ভালো থাকি। সো আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। এন্টারটেইনমেন্ট টুডের পরবর্তী গসিপ আড্ডায় আবার একজন বিশেষ অতিথিকে নিয়ে আপনাদের সামনে হয়তো হাজির হয়ে যাব। সো সেই পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই এন্টারটেইনমেন্ট টুডের নিয়মিত নিউজগুলো সম্পর্কে আপডেটেড থাকুন। ভাইয়া তাহলে আজকের মতো লাইভ থেকে এখানেই বিদায় নিচ্ছি। অসংখ্য আমি ধন্যবাদ। সবাইকে, তোমাকে ধন্যবাদ, জাহিদকে ধন্যবাদ, তোমাদের সাফল্য কামনা করছি এন্টারটেইনমেন্ট টুডের ইয়েকে। যারা জড়িত আছো সবাইকে শুভেচ্ছা, সবার জন্য শুভকামনা। আর যারা শুনেছেন, সাথে ছিলেন, শুনবেন ফেসবুক পেজে, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সবার প্রতি শুভকামনা। এখন যে প্যান্ডামিক মহামারীর মধ্য দিয়ে আমরা যাচ্ছি, এখন শুধু নিজেকে ভালো রাখা, ভালো থাকা মানে শুধু নিজেকে না, নিজেকে ভালো রাখা, নিজে ভালো থাকা মানে অন্যকে ভালো রাখা। তো ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। খোদা হাফেজ, শুভরাত্রি সবাইকে। শুভরাত্রি।